হ্যালো শাকিল, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ ভাই। আপনি কেমন আছেন? খুবই ভালো। তোমাকে আবার ১ সপ্তাহ পরে দেখতে পেয়ে খুব ভালো লাগছে এবং আই এম সো এক্সাইটেড টু মিট ইউ অ্যাগেইন অ্যান্ড আই এম গোনা লার্ন আ লট অফ থিংস ফ্রম ইউ অ্যাগেইন। তো মি টু, আ মি টু। তোমার ওখানে কেমন যাচ্ছে? দ্য ওয়েদার ইন ক্যালিফোর্নিয়ান এনভায়রনমেন্ট, অ্যাম্বিয়েন্স, তোমার শরীর স্বাস্থ্য সব মিলায় কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই। ক্যালিফোর্নিয়ার ওয়েদার অ্যাজ ইউজুয়াল, প্রিটি। ইন টার্মস অফ হেলথ ওয়াইজ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল, ফ্যামিলি ইজ ওয়েল। সবাই ভালো আছে। আপনার বাসার সবাই কেমন? বাংলাদেশে কেমন আছে? বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছে, ভালোই আছে। আমার বাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা গত সপ্তাহে কিন্তু মোটামুটি একটা ইন্ট্রোডাকশন দিয়েছি যে আসলে আমরা কি করতে যাচ্ছি। তোমাকে আবার মনে করায় দেই এবং সাথে আমাদের আ এই শোটা যারা দেখবেন তাদেরকে বলা হয় যে তাদেরকে মনে করায় দেওয়ার জন্য যে আমরা এই বইটার কথা বলেছিলাম। শাকিল একটু বলে দাও বইটার নাম কি? 23 Things They Don't Tell You About Capitalism বাই হা-জুন চ্যাং। আচ্ছা, ঠিক আছে। তো এই বইটা নিয়ে আমরা আলোচনা করব। এই বইটা আলোচনার আমি আমি কি একটু সামারি করে দেই শুরুতে যাতে তুমি অবশ্যই, পরবর্তীতে অবশ্যই। হ্যাঁ, প্রশ্ন তাহলে করতে আমরা মেইন ডিসকাশন আপনি আমাদেরকে নিয়ে যেতে পারবেন সামারি করার পর। একজন সাউথ কোরিয়ান ইকোনমিস্ট হচ্ছেন মিস্টার হা জেন-চু। কিন্তু পরবর্তীতে তিনি ওয়েস্টে পড়াশোনা করেছেন এবং কাজ করেছেন। সুতরাং তার ইস্ট অ্যান্ড ওয়েস্টের পুরা প্র্যাকটিস গুলা দেখা আছে এবং থিওরি গুলা বোঝা আছে। কিন্তু তিনি যেই কাজটি মেইনলি করেছেন, তিনি দীর্ঘ ২০০ বছরের যে ক্যাপিটালিজমের হিস্ট্রিটা রয়েছে, এই হিস্ট্রিটা তিনি ভালো করে পর্যালোচনা করেছেন এবং বর্তমান যেই ভাবে ক্যাপিটালিজম চলছে, সেটাও তিনি গভীরভাবে অবলোকন করেছেন এবং তিনি দেখতে পেয়েছেন যে আমরা যে ক্যাপিটালিজমের চর্চা এখন করি এবং দীর্ঘদিন ধরে যে ক্যাপিটালিজমের চর্চা হয়ে আসছে বা পুঁজিবাদের যে চর্চা হয়ে আসছে, এর মধ্যে কিছু গ্যাপ রয়েছে। এই যে আমাদের উম আমরা যেটা প্র্যাকটিস করি, আমরা যেটা দেখি এর মধ্যে প্রচুর মিথ রয়েছে, যে মিথগুলোকে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী তাদের প্রয়োজনে এই জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছে এবং আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করেছে। কিছু জিনিস হচ্ছে কি বা হ্যাঁ, সত্যের কাছাকাছি। আবার কিছু জিনিস হচ্ছে যে সত্যের আড়ালে মিথ্যা রয়েছে। আবার কিছু জিনিস আছে মিথ্যা, কিন্তু আমরা জানি না এটা আসলে মিথ্যা আরকি। তো এই যে এরকম ২৩ টা জিনিস, ২৩ টা আইডিয়া বা কনসেপ্ট মিস্টার হাজান চুং তার এই বইটাতে তিনি চমৎকার করে এক্সপ্লেইন করেছেন। প্রত্যেকটা জিনিস আমরা পড়েছি এবং খুবই এনজয় করেছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ২৩ টা জিনিসের মধ্যে ওয়ার্লড ওয়াইড হয়তোবা অ্যাপ্লিকেবল 23 থিংসই। কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ এ আমি দেখেছি ১৫-১৬ টা জিনিসটা একদমই মানে খুবই রিলেট করা যায়। শাকিল, মানে তুমি হয়তোবা খেয়াল করেছ? The book is so engaging. The book starts with a conundrum, like literally something that we have learned all our life, যে মার্কেট শুড বি ফ্রি, ফ্রি মার্কেট হইতে হবে দুনিয়ার সব কিছু। সো এই বইটা শুরুই হয়েছে বাই বাস্টিং দ্যাট মিথ, দ্যার ইজ নো ফ্রি মার্কেট। সো ভাই, আপনি, আমি জানি আপনি গভর্নমেন্টে আছেন, এই জিনিসটা খুবই বিলিভ করেন। সো একটু আপনার পার্সপেক্টিভ থেকে এই পয়েন্টটাকে যদি একটু এক্সপ্লেন করেন সবার জন্য। আমাদের একটা মানে খুবই চমৎকার প্রভাব আমরা পড়ি যে, "There is no such thing as free lunch. There is no such thing as free market also." ফ্রি মার্কেট হচ্ছে মানে আসলেই একটা মিথ। ফ্রি মার্কেটের মিথ আমাদেরকে কি বলে? মিথটা বলে যে বাজার ব্যবস্থা খুবই ফ্রি থাকা উচিত। মানুষ উৎপাদন করবে, বিক্রি করবে। যার যেটা উৎপাদন করার সক্ষমতা রয়েছে, সে সেটা উৎপাদন করবে। যেই দেশের যেটিতে স্পেশালাইজেশন সেটি উৎপাদন করবে। তারপরে অন্য দেশ যাদের যেটা প্রয়োজন সেটা তারা কিনে নিবে। এখানে কোনো ঝামেলা থাকবে না। মানুষের একটা পছন্দের স্বাধীনতা থাকবে, উৎপাদনের স্বাধীনতা থাকবে এবং সাথে কেনার বা পারচেজ করার স্বাধীনতা থাকবে এবং এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না আরকি। এবং তুমি যদি খেয়াল করে দেখো, এটা সবসময় যখন অ্যাডাম স্মিথ ক্যাপিটালিজমটা লিখলেন, তো তার যে ক্যাপিটালিজমের যে বেসিক থিওরিটা যখন শুরু করলেন আরকি, যে ইনভিজিবল হ্যান্ডস অফ দ্য মার্কেট, উনি এই থিওরিটা এইভাবে শুরু করেছেন যে, আ যারা উৎপাদক তারা তাদের পছন্দ মতো তারা তাদের মজুরি দিয়ে সেখান থেকে ভালো কিছু উৎপাদন করবে। পরবর্তীতে এইটা আ অন্যরা কিনবে এবং যার যেটাতে শক্তি সামর্থ্য বেশি থাকে, দক্ষতা বেশি থাকে সে এটা বেশি উৎপাদন করবে। আবার অন্য জিনিস যেটাতে তার দুর্বলতা রয়েছে সে সেটা কিনে নেবে। এইভাবেই বাজার ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রি থাকবে। কিন্তু মিস্টার হাজুন চ্যাং যেটা বলতে চেয়েছেন যে, আমরা এই যে কথাগুলা বলি, এই কথা বলে আমাদেরকে আ বিশেষ করে তোমার যারা এখন ফ্রি মার্কেট ডমিনেন্টলি আ রান করার চেষ্টা করে, তারা এই কথাগুলো বলার চেষ্টা করে। কিন্তু এই জায়গায় একটা মিথ রয়েছে। মিথটা হচ্ছে যে আসলে ফ্রি মার্কেট বলে কিছু নাই।
এটা আগেও কখনো ছিল না। ২০০ বছর আগেও ছিল না। ১০০ বছর আগেও ছিল না। ৫০ বছর আগেও ছিল না। অ্যান্ড ইভেন রাইট এট দিস মোমেন্ট there is no free market. আমাদেরকে শুধুমাত্র একটা মিথ বা মিথ্যে একটা প্রহেলিকার মধ্যে সবাইকে এই কনসেপ্টটা গেলানোর চেষ্টা করেছে যে আমরা একটা ফ্রি মার্কেট বা মুক্ত বাজার অর্থনীতির একটা যুগে বাস করি। আসলে নাই কেন? নাই কেন আমি যদি হিস্ট্রিটাই বলি, যেমন ধরো যখন স্লেভারি ছিল, স্লেভারি যখন ছিল, স্লেভারিতে কিন্তু স্লেভ ইস এ প্রোডাক্ট, রাইট? তাহলে কি মুক্তবাজার অর্থনীতিতে স্লেভ যদি একটা প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কি? তাহলে তোমার স্লেভ আমি ইচ্ছামত বিক্রি বা করতে পারি এবং এটা তোমার কিনতে পারি, বেচতে পারি এবং আমরা এটা প্রফিটেবল প্রোডাক্ট হিসেবে আমরা মার্কেটে এটা রাখতে পারি আরকি। কিন্তু এটা নিয়ে কিন্তু যুদ্ধ হয়েছে। সিভিল ওয়ার যেটা আমরা ১৮৬৫ সালের হিস্ট্রিটা জানি। আমেরিকার সিভিল ওয়ার কিন্তু হয়েছে যে স্লেভ রাইট নিয়ে যে স্লেভটা রাখা যাবে বা রাখা যাবে না, স্লেভদের কন্ডিশনটা কি হবে? এটা নিয়েই কিন্তু সিভিল ওয়ারের মেইন থিওরিটা ছিল আরকি ওই সময়। বা এরপরেও যদি দেখো তুমি ১৮০০ আ আ এর এই গত শতাব্দীতে তোমার ওপিয়াম ওয়ার হয়েছে। ওপিয়াম ওয়ারের কন্ডিশনটা কি ছিল? ওপিয়াম ওয়ারের কন্ডিশনটা ছিল ইংল্যান্ড চেয়েছিল ফ্রি মার্কেট অ্যাক্সেস অফ ওপিয়াম ইন চায়না। দেখো, ফ্রি মার্কেট কিন্তু মানে জিনিসটা ফ্রি মার্কেট বাট দ্য প্রোডাক্ট ইস কাইন্ড অফ ডিফারেন্ট। কিন্তু আজকের যুগে এসে তুমি যদি বলো যে স্লেভ শুড বি ইন দ্য ফ্রি মার্কেট এবং ওপিয়াম শুড বি ইন দ্য ফ্রি মার্কেট, এটা কি আসলে বিশ্বাসযোগ্য হবে কিনা? বা এটা গ্রহণযোগ্য হবে কিনা? না, এটা আমেরিকানরাও গ্রহণ করবে না এবং ব্রিটিশদের যদি বলা হয় যে আপনাদের মার্কেটে একটু ওপিয়াম বিক্রি করে দিয়ে আসি, আপনি একটু অনুমতি দেন। ফ্রি মার্কেট দেন, আমরা একটু করি। এটা ওরা কিন্তু এখন বলবে আর আসেন। না বলবে না। এটা আসলে সম্ভব না। এটা তারা তাদের যখন প্রয়োজন ছিল তারা এটা ফ্রি মার্কেট হিসেবে, ফ্রি প্রোডাক্ট হিসেবে ব্যবহার করেছে। যখন আস্তে, আস্তে তাদের মনে হয়েছে যে না এটার প্রয়োজন নাই, তখন এটা ফ্রি মার্কেট থেকে তারা এটা সরিয়ে নিয়েছে। প্রত্যেকটা জিনিসই এরকম। যখন যেটার মানুষের প্রয়োজন বা যারা এই তত্ত্বগুলো প্রচার করে তাদের যখন যেটা প্রয়োজন তারা ওই জিনিসটাকে কন্ডিশনালি রেখে দিয়ে আবার যখন মনে হয়েছে যে না এটা এই মুহূর্তে আর দরকার নাই, দ্যাট শুডন্ট বি ইন দ্য ফ্রি মার্কেট, তারা এটা ফ্রি মার্কেট থেকে উইথড্র করেছে। এরকম আমি তোমাকে অনেক জিনিস দিতে পারবো। আজকে থেকে ৫০ বছর আগে যখন ওই দেশগুলা ধাই, ধাই করে উন্নতি হচ্ছিল, তখন কিন্তু এনভায়রনমেন্টাল রেগুলেশন নিয়ে কোনো প্রশ্ন ছিল না। কিন্তু আজকে যখন অনুন্নত দেশগুলা একটু এনভায়রনমেন্টাল পলিউশন করে বা এটা সেটা করে একটু উন্নত হওয়ার চেষ্টা করে, এটা নিয়ে কিন্তু অনেক হিউ অ্যান্ড ক্রাই হচ্ছে। দেখো ফ্রি মার্কেটে কিন্তু ওই সময়ে এখন ওই সময়ে কিন্তু এটা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তখন ইট ওয়াজ ফ্রি। ইভেন পলিউশন ওয়াজ অলসো ফ্রি। এখন কিন্তু তোমার এটা নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে যে এটা আসলে আমি ফ্রি মার্কেটে এটা পলিউট করতে পারবো কিনা? এরকম ফ্রি মার্কেট তো এটা এই জিনিসগুলো আমি রেগুলেশন এর সাইডটা বললাম। এর বাইরে তুমি দেখো, আ এর বাইরে যদি তুমি দেখো যে আমাদের পৃথিবীতে সবচেয়ে মানে প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছে যে তোমার লেবার ওয়েজ। লেবার ওয়েজ দেখো তুমি উন্নত দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এটা ফ্রি না। ওরা কিন্তু মানে প্রত্যেকটা স্টেট যেমন আমি আমেরিকায় ছিলাম আমি দেখেছি যে টেক্সাসে ৮ ঘন্টা $৮ প্রতি ঘন্টা এরকম প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু তারা ওই জায়গায় তোমার লেবার ওয়েজটা কিন্তু ক্যাপ করে দিয়েছে। মিনিমাম ক্যাপ আছে বা মেক্সিমাম ক্যাপ আছে বিভিন্ন ধরনের সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় এরকম একটা ক্যাপিং সিস্টেম আছে। যেটা যেকোনো প্রোডাক্ট তৈরির জন্য বেসিক যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মজুরি বা লেবার। লেবারই যদি তোমার ফ্রি মার্কেটে ফ্রি না হয় তাহলে তো আর পৃথিবীর কোনো কিছুই ফ্রি না। আর আরেকটু থিওরিটিক্যাল জিনিসে যাই। যেমন ধরো বাংলাদেশ ব্যাংক বা অন্য যে সেন্ট্রাল ব্যাংকগুলো রয়েছে, এই সেন্ট্রাল ব্যাংকগুলোর যদি বর্তমান সময়ের মানে কোর কাজ দেখো, এই কোর কাজটা কি? যে ইন্টারেস্ট রেট রেগুলেট করা। ইন্টারেস্টিং না? তুমি যদি একটা দেশের একটা ব্যাংক বা সেন্ট্রাল বডির কাজই হয়ে থাকে ইন্টারেস্ট রেট রেগুলেট করা। ইন্টারেস্ট রেট থাকলে কি হয়? ইন্টারেস্ট রেট কিন্তু মার্কেট রেগুলেট করে। দিন শেষে কিন্তু জিনিসপত্রের দাম, কেনা-বেচা, ইনফ্লেশন অনেক কিছু আ আ রেগুলেট করে। ওই একটা ব্যাংকই যখন এই জিনিসগুলা করে তখন এই মার্কেটটা কি আর ফ্রি থাকে? অর্থাৎ কেউ না কেউ এই জিনিসটা একটু উপরের দিকে নেয়, কেউ নিচের দিকে নেয় এবং দরকার হলে এরকম সুইং করে। যেমন দেখো তোমাদের ওইখানে যখন ইনফ্লেশন অনেক বেড়ে যাচ্ছিল, তোমাদের ইন্টারেস্ট কিন্তু হিস্ট্রিতে প্রায় কখনোই ৫-৬% এরকম ছিল না। কিন্তু এটা প্রায় ৯% পর্যন্ত চলে গিয়েছিল আমেরিকাতে আরকি আমি দেখলাম রিসেন্টলি। সেরকম বাংলাদেশে আমরা করি, আমাদের যখন প্রয়োজন হয় তো আমরা এটা করি। সুতরাং এই যে ফ্রি মার্কেট যে বলি যে এগুলো কিন্তু বেসিক আন্ডারলাইং কন্ডিশন গুলো আমাদের চোখে পড়ে না। যে আমরা ইন্টারেস্ট রেট কিন্তু ফ্রি রাখি না। আমরা আমাদের মতো করে নিয়ন্ত্রণ করি। আমরা ওয়েজেস কিন্তু ফ্রি রাখি না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে তুমি প্রোডাক্ট ফ্রি, ঠিক আছে কোনো সমস্যা নাই। আমি প্রোডাক্ট নিয়ে আজকে আ আমেরিকা পাঠালাম, আমেরিকা আমাদের প্রোডাক্ট পাঠালো। কিন্তু না আসলে এই দুনিয়াতে এই প্রোডাক্টগুলো কাদের জন্য? মানুষের জন্য, আমাদের জন্য, হিউম্যান বিইং এর জন্য। কিন্তু কোনো হিউম্যান বিইং কিন্তু তোমার ইচ্ছামত এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে না। দে আর নট ফ্রি টু মুভ এনিহোয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তাদের লাগে কি? পাসপোর্ট। তারপর কি লাগে? ভিসা। তারপরে লাগে আ ন পার্মানেন্ট রেসিডেন্সিয়াল পারমিট। তারপরে আবার
সিটিজেনশিপ মানে ফরেন সিটিজেনশিপ দেয়ার আর লট অফ আর এর বাইরে তো বিভিন্ন তোমার এই যে লঞ্চ দিয়ে যায়, আবার কেউ তোমার ওই হাইতি দিয়ে তোমার মেক্সিকো দিয়ে ঢুকে, এরকম কিন্তু দেয়ার আর লট অফ অপশনস। কিন্তু ঘটনা কি হচ্ছিল, আমরা যদি প্রোডাক্ট নিয়ে এত বেশি ফ্রি মার্কেট করি, ফ্রি মার্কেট তো হওয়া উচিত ছিল মানুষের, এই মানুষগুলো ফ্রিলি অ্যাক্সেসিবল যদি থাকতো তাহলে আমি বলতাম যে দে আর রিয়েলি এক্সিস্ট ফ্রি মার্কেট, বাট নো, দে আর ইট অ্যাকচুয়ালি ডাজন্ট ওয়ার্ক এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আর কিছু যুক্তি আমি তোমাকে বলি, হ্যাঁ কিছু জিনিস হচ্ছে যে কিন্তু ফ্রি মার্কেট, তুমি কি ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে ফ্রি মার্কেটে রেট বাড়াই দিয়ে তুমি হার্ভার্ডে বা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবা? পারবা না। এটা হওয়া উচিতও না আরকি। কিংবা আমি যে গভর্নমেন্ট চাকরি করি, এইটা যদি টাকা দিয়ে যে যত টাকা দিবে সে তত মানে ভালো একটা ক্যাডার সার্ভিস বা ফরেন সার্ভিস পাবে বা অন্য সার্ভিস পাবে। এটা হলে কেমন হইতো আরকি? এটা তো খুব ভালো ফ্রি মার্কেট হইতো আরকি। এবং সরকারের মনে হয় শুরুর দিকে লাভ হইতো। বাট ইটস নট। ইট ডাজন্ট হ্যাপেন এনিহোয়্যার ইন দ্য ওয়ার্লড অ্যান্ড এইটা হচ্ছে তোমার আ রেগুলেট করে কেউ না কেউ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে ফ্রি মার্কেট ইস অ্যাবসোলিউটলি একটা মিথ। এটা ফ্রি মার্কেট কখনো এক্সিস্ট করে না। আমি জানি তোমার এই ব্যাপারে আরো ক্লিয়ার হিস্ট্রিক্যাল এবং প্রেজেন্ট প্র্যাকটিক্যাল আইডিয়া রয়েছে। তোমার তারপরে যদি কোনো এই ব্যাপারে কোনো মতামত থাকে শাকিল, তুমি একটু আমাদেরকে আবার একটু বলো। এই পয়েন্টে আমি জাস্ট ওয়ান কারেন্ট আমেরিকান সিচুয়েশনটা একটু বলতে চাই। এই যে আমরা ফ্রি মার্কেট বলতেছি, আপনি যেটা বললেন ইন্টারেস্ট রেট কন্ট্রোল, এখন কিন্তু আমেরিকাতে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল আর ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট আর হ্যাভিং এ ফাইট. Trump is trying to fire Jerome Powell because Trump wants the interest rate to be cut, like 1%. Jerome Powell, he's an independent appointee of Federal Reserve. So Trump just, if he wants firing like he did with other people, he cannot do it with Jerome Powell. So Jerome Powell says, I'm not going to decrease anything. So this actually shows nothing is free. So the president is trying to influence his attitude. Okay, I want interest rate to go down because that would serve me politically. Market will go up. People will support me again. And Fed chair is thinking, if I do that, leave it to the market and reduce the interest rate, then currently for the tariff and for other aspects, price will go up. And the mandate of Federal Reserve is to control the price. So they will control the inflation. So this argument between them actually shows there is nothing free in this whole world. So totally agreed. And it just hit the main point that is going to cover our rest of our discussion. If there is no free market, then most of the assumption of new classical economics doesn't work anymore. So thank you, Bhai. It's really highlighting and enlightening discussion that you had on this thing one. থ্যাংক ইউ শাকিল। প্রথম যেটা নিয়ে আলোচনা করলাম মোটামুটি তুমি একটা ভালো কনক্লুশন দিয়েছো আমাদের থিঙ্ক ফার্স্ট নিয়ে। সেকেন্ড যে থিংটা রয়েছে এইটা নিয়ে তোমার একটা বিস্তারিত আমি কমেন্টারি শুনতে চাই, যে বিশেষ করে তাদের যে বক্তব্যটা, যে মিথটা রয়েছে, কোম্পানিজ শুডন্ট বি রান ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ওনার্স। এইটা হচ্ছে মিস্টার হাজুন চ্যাং এর প্রপোজাল। এইটা নিয়ে মিথটা কি আছে এবং মিথটা কীভাবে বাস্ট হয়েছে, তিনি যেটা করার চেষ্টা করেছেন সেটা নিয়ে আমাদেরকে একটা আলোকপাত করো। Thing two, companies should not be run in the interest of their owners. এই পয়েন্টের মাধ্যমে অথর যে জিনিসটা এক্সপ্লেন করতে গেছে সেটা হচ্ছে যে এরকম, যে ফ্রি মার্কেট ইকোনমিক্স যারা আছে তাদের আর্গুমেন্ট হচ্ছে যে শেয়ার হোল্ডাররা হচ্ছে কোম্পানির মালিক। যেহেতু শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক, কোম্পানি তাদের ইচ্ছা অনুযায়ী রান করা উচিত। কারণ হচ্ছে কোম্পানির যে আদার স্টেক হোল্ডার্স আছে, যেমন এমপ্লয়িজ, যদি সাপ্লায়ার্স থাকে, যদি লেন্ডার্স থাকে, তো সেক্ষেত্রে প্রত্যেকের একটা ফিক্সড রেমুনারেশন আছে বিজনেস থেকে। এমপ্লয়িরা বেতন পায়, আপনার ফাইন্যান্সিয়ার যারা ব্যাংক লোনের ইন্টারেস্ট পায়, সাপ্লায়াররা তাদের পেমেন্ট পায়, কিন্তু শেয়ার হোল্ডাররা আফটার সব কিছু পেমেন্ট করার পরে যেটা বাকি থাকে সেটা পায়। সো যেহেতু তারা রিস্ক বেশি নিচ্ছে, তারা ধরে নেয় সব কিছু তাদের ইন্টারেস্ট অনুযায়ী হওয়া উচিত। ইট মে লজিক্যালি মেক সেন্স। শেয়ার হোল্ডাররা অবশ্যই কোম্পানির মালিক, কিন্তু শেয়ার হোল্ডাররা কখনোই হচ্ছে কোম্পানি পরিচালনা করার জন্য আসে না। সো এই যে কোম্পানি তাদের উছিলা অনুযায়ী চলতে হবে, এই আইডিয়াটা কমপ্লিটলি আগে ছিলই না।
এই আইডিয়াটা আসছে 1980s এর দিকে, যখন আমরা সিএপিএম পড়ছি, দ্য মেইন পারপাস, যে হোয়াট ইজ দ্য পারপাস অফ রানিং এ বিজনেস, দ্যাট ইজ শেয়ার হোল্ডার্স ভ্যালু ম্যাক্সিমাইজেশন। দ্য মেইন আর্গুমেন্ট ইজ উই হ্যাভ টু ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু অফ শেয়ার হোল্ডার্স। থিওরিটিক্যালি যেহেতু আমরা ওটা শিখে আসছি, আমাদের স্পেশালি আমি যখন আমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সে কাজ করছি, I believed in that. So whatever the shareholders said, we agreed to that and we took initiatives based on their suggestions, এবং বছরের শেষে আমাদের যে প্রফিট হতো সেটার পার্সেন্টেজ তাদের কাছে পাঠায় দাও। সো তারা শেয়ার কিনে, তারা শেয়ার বিক্রি করে। তাদের কোনো কোম্পানির সাথে দ্যাট রিলেশনশিপ, যে একটা কোম্পানি যেখানে 200-300 লোক কাজ করতেছে, ওখানে তাদের জীবন, তাদের লাইফ এই কোম্পানির কাজ করার সাথে ডিপেন্ড করে, এই জিনিসটা শেয়ার হোল্ডাররা বুঝেই না। শেয়ার হোল্ডাররা হচ্ছে যে আমার প্রফিট হয় নাই, ফায়ার করো এমপ্লয়ি, আমার মানে এই বছরের রেভিনিউ কম, কস্ট কাটিং করো, তুমি মানে এমপ্লয়ীদেরকে প্রেশার দাও, কাজ বেশি আনাও, প্রোডাক্টিভিটি বাড়াও। সো আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পলে আসছে যে এটা কখনোই কোম্পানি শেয়ার হোল্ডাররা কোম্পানির বেটারমেন্টের জন্য কোনো ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি তারা বলে না। তারা ওই ইনিশিয়েটিভটাই সাজেস্ট করে যেটা তাদের ইন্টারেস্ট, শর্ট টার্ম ইন্টারেস্টটাকে ম্যাক্সিমাইজ করবে। সো ওই শর্ট টাইম ইন্টারেস্ট যদি ম্যাক্সিমাইজ করার জন্য আমি ইনিশিয়েটিভ নেই, তাহলে তো আমার কোম্পানি গ্রো করবে না। আর যদি কোম্পানি গ্রো না করে, দেন হাউ মানে মানে শেয়ার হোল্ডারদের ভ্যালু ম্যাক্সিমাইজ করলে আমার কোম্পানির ভ্যালু ম্যাক্সিমাইজ হয়। সো এই আর্গুমেন্টের মাধ্যমে সে বুঝাইতে চাইছে যে দিস ইজ নট অ্যাকচুয়ালি ট্রু। কোম্পানি শুড নট রান জাস্ট সোলি বেসড অন দ্য ইন্টারেস্ট অফ দেয়ার ওনার্স। আমি একটা কোম্পানিতে কাজ করতাম, আমাদের মালিক ছিল ফরেনার্স, যে কোম্পানির যত ডিসিশন সব আসতো ওই বাইরে থেকেই। সো আমাদেরকে প্রেজেন্ট করতে হইতো কোম্পানির পারফরমেন্স, যে এটা হচ্ছে, ইকোনমির অবস্থা এইটা, নতুন গভর্নর আসছে, পলিটিক্যাল সিচুয়েশন। সো উই উড গিভ এভরি আপডেট টু আওয়ার শেয়ার হোল্ডার্স ইন আওয়ার বোর্ড মিটিংস অ্যান্ড থিংস লাইক দ্যাট। শেষের দিকে মানে যখন হচ্ছে দেশের অবস্থা একটু খারাপ, ইকোনমি খারাপের দিকে যাচ্ছে, দেশের মধ্যে ইন্টারেস্ট রেট অনেক হাই, মানুষ লোন চেয়ে লোন পাচ্ছে না, ওই সিচুয়েশনে যখন দেশের ফাইন্যান্সিয়াল সেক্টর অবস্থা খারাপ, একটা কোম্পানি যখন সে ব্যবসা করে, তার রিজার্ভ থাকা উচিত একটা, স্পেশালি ব্যাংকের জন্য ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এই যে বিভিন্ন রিজার্ভ, জেনারেল রিজার্ভ, তারপরে হচ্ছে রিটেন আর্নিংস, এই রিজার্ভগুলো থাকতে হয়। সো কোম্পানি কী করে, যখন তার ভালো সময় যায় তখন এই রিজার্ভগুলো সে গ্রো করে, যখন তার খারাপ সময় যায় তখন সেই রিজার্ভগুলো ইউজ করে মেনটেন করে যাতে একটা স্মুথ ইনকাম ফর দ্য শেয়ার হোল্ডার্স এই জিনিসটা থাকে ইন দ্য ফর্ম অফ ডিভিডেন্ডস অর থিংস লাইক দ্যাট। আমরা প্রেজেন্ট করতেছি ভাই এই বছর ডিভিডেন্ডটা না নিয়ে এই ডিভিডেন্ডটা রিজার্ভে রাখেন, কারণ দেশের অবস্থা খুবই খারাপ, আমাদের ব্যবসার অবস্থা খারাপ, আপনি যদি এই বছর ডিভিডেন্ডটা রাখেন কোম্পানির ক্যাপিটালের অবস্থা অনেক ইমপ্রুভ করবে, আমাদের রেগুলেটরি সিচুয়েশন ইমপ্রুভ করবে। সো ডিভিডেন্ডটা যদি না নেন অথবা একটু যদি কম নেন গত বছরের চেয়ে, এই কোম্পানির জন্য ভালো, লং টার্ম গ্রোথের জন্য ভালো। বাট কখনোই এই প্রেজেন্টেশন আমাদের ফরেন ইনভেস্টররা অ্যাকসেপ্ট করে নাই। তারা সবসময় ডিভিডেন্ড নিয়ে গেছে, 10% তাদেরকে ডিভিডেন্ড দিতেই হবে, তো তারা ডিভিডেন্ড নিবেই। সো শেষের দিকে এমন হয়েছে যে তারা ওই জেনারেল রিজার্ভ ভাঙছে, রিটেন আর্নিংস ভাঙছে, সব কিছু নিতে নিতে একেবারে সব কিছু শেষ করে দেন তারা কী করলো, কোম্পানিটাকে বাংলাদেশি ওনারশিপের কাছে দিয়ে দিল। উই শুড নট অপারেট আওয়ার কোম্পানিজ according to the wish of our shareholders when it comes to the interest of the long-term sustainability of the company. ভাই থ্যাংক ইউ। শোনো, মানে আমি খুবই মনোযোগ দিয়ে শুনলাম এবং আমার খুবই নতুন ইনসাইট আসলো। এবং তোমার কথাটা যদি আমি সামারি করতে চাই, তাহলে আমি এভাবে বলবো যে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন ইজ এ স্ক্যাম। এইটা হচ্ছে মানে হিস্ট্রির ওয়ান অফ দ্য বিগেস্ট স্ক্যাম, স্পেশালি ক্যাপিটালিজমের একটা স্ক্যাম হচ্ছে যে শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন। হু ইজ দ্য শেয়ার হোল্ডার? হি ইজ ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার ইন দ্য কোম্পানি, রাইট? একটা কিন্তু মানে দেখো তুমি এতগুলো স্টেক হোল্ডারের মধ্যে তার মানে এই কোম্পানির প্রফিট নিয়ে বা এই কোম্পানির সাস্টেনেবিলিটি নিয়ে সবচেয়ে চিন্তা কম, এর চেয়ে বেশি চিন্তাকার যারা ওইখানে কাজ করে, মিড লেভেলের ম্যানেজার আছে, কিন্তু ওদেরকে ইচ্ছা করলে ফায়ার করে দেয়। কারণ কি? ওদেরকে ফায়ার করে দিলে কিছু খরচ বাঁচবে লং টার্ম। আরেকটা তারা কি করে, এটা তুমি বলছো, আমি তারপরে একটু মনে করে দিই যে শেয়ার বাইব্যাক করে। তারা নিজেদেরকে ভ্যালুগুলোকে মানে জাস্ট বাড়ানোর জন্য, শেয়ার হোল্ডারদের ভ্যালু বাড়ানোর জন্য নতুন কোনো ইনভেস্ট করবে না, নতুন কোনো মেশিনারিজ কিনবে না, কোনো ইকুইপমেন্ট করবে না, যেটা করবে শেয়ার বাইব্যাক করবে, করে তাড়াতাড়ি বেশি করে প্রফিট তারা শেয়ার হোল্ডারদের দিবে। এতে
এই শেয়ার হোল্ডার যারা হচ্ছে যাদের ইন্টারেস্ট ওই কোম্পানির উপর সবচেয়ে কম তারা আবার সিইওদের উপর খুব খুশি থাকে। আদতে যেটা হয় এই জিএম এর মতো কোম্পানি যারা শেয়ার হোল্ডার ভ্যালু ম্যাক্সিমাইজেশন এই থিওরিতে গিয়ে প্রায় মিড 80s থেকে শুরু করে 2009 গিয়ে ওদের কিন্তু তোমার বেল আউট করতে হয়েছে প্রায় 35 মিলিয়ন আমার মনে আছে ওই সময়। জিএম জেনারেল মোটরসের মতো কোম্পানি যারা এই থিওরিতে গিয়ে তোমার যখন ইকোনমিক রিসেশনটা হলো 2008-9 দিকে তখন তাদেরকেও পর্যন্ত বেল আউট করতে হয়েছে। অর্থাৎ এই যে স্ক্যাম এই স্ক্যামটা হচ্ছে এটা আমাদের ইকোনমিক সিস্টেমের অন্যতম বড় একটা স্ক্যাম। এই স্ক্যাম থেকে বের হয়ে আসার জন্য নানা দেশ কিন্তু বিভিন্ন প্রসেসও করছে। আমি যেমন ওই চ্যাপ্টারটা পড়ার সময় দেখলাম জাপান, কোরিয়া, ইভেন সাম নর্ডিক কান্ট্রিজ তারা করছে কি ওইখানে ওই যে যারা যেই লোকগুলাই ফাউন্ডিং কোম্পানি ফাউন্ড করে তারা একটা ফ্যামিলি শেয়ার সার্টেন অ্যামাউন্ট রেখে দেওয়ার চেষ্টা করছে এখন, অথবা ওয়ার্কারদের একটা ভালো মানে তোমার ওইখানে শেয়ার শুরু থেকে বা মাঝখান থেকে দিয়ে দিচ্ছে যাতে তাদের স্টেকটা বেশি হয়। যে বাইরে থেকে ফ্লোটিং আমার তোমার মতো যারা কম্পিউটারের তোমার মাউস টিপে টিপে শেয়ার কিনবে আর বলবে আমরা এই কোম্পানির মালিক এবং আমাদের শেয়ার হোল্ডারের ভ্যালু ম্যাক্সিমাইজ করতে হবে, আমরা কিছুই না, আমরা হচ্ছে ফ্লোটিং পিপল। আজকে আমি কিছু শেয়ার কিনছি 100 টাকা দিয়ে, এই জন্য আমি শেয়ার হোল্ডার, আর কালকে আমি আরেকজন বেচে দিব। আমার ইন্টারেস্ট অত বেশি হাই না যে ইন্টারেস্টটা রয়েছে যারা এটার সাপ্লাই রয়েছে, যারা মিড লেভেলের ম্যানেজার রয়েছে। অর্থাৎ একটা কোম্পানির সবচেয়ে মানে লোয়েস্ট স্টেক হোল্ডার হচ্ছে তোমার এই যে এখনকার দিনের শেয়ার হোল্ডার যারা রয়েছে, যারা স্টক মার্কেট থেকে শেয়ার কেনে। Thank you, Bhai, for your nice finishing. You just added the extra information that I needed in my explanation. Thank you. But I want to highlight the next point. It's like really a puzzle. I'm pretty sure some of our audience will also agree with me that this is puzzling. When the writer is saying that the washing machine has changed the world more than the internet has. Yes, we might be called mad as well. So before we get called something crazy, please bhai explain করেন actually author এটাতে কি বুঝাইতে চাইছে এবং how is it true? Like how internet is smaller than washing machine in terms of impact. এই লেখক যখন ওয়াশিং মেশিনের কথা বলেছে উনি শুধুমাত্র ওয়াশিং মেশিনটা বোঝায় নাই, উনি ওয়াশিং মেশিন দিয়ে মডার্ন যে হাউস হোল্ড যেই সব ইকুইপমেন্টস বা টুলসগুলো রয়েছে, যেমন তোমার আয়রন মেশিন কিংবা ইলেকট্রিক স্টোভ বা তোমার গ্যাস স্টোভ, অন্যান্য ভ্যাকুয়াম ক্লিনার থেকে শুরু করে ঘরের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু এখন ইউজ করি যেটা টেকনোলজি রান আর কি। এবং এইটা আসলে তোমার তার যে বক্তব্যটা হচ্ছে যে এইটা আমাদের বর্তমান সময়ে যে প্রচলিত থিওরি যেটা হচ্ছে যে বা তত্ত্ব বা যাই বলো প্রচারণা যেটা হচ্ছে যে ইন্টারনেট হচ্ছে পৃথিবীকে ট্রুলি গ্লোবালাইজড করেছে এবং ইন্টারনেট পৃথিবীতে একটা বর্ডারলেস ওয়ার্ল্ডের চিন্তাভাবনা একদম বাস্তবে পরিণত করেছে এবং পৃথিবীকে হাতের মুঠোয় এনে দিয়েছে। এরকম অনেক সুন্দর সুন্দর তুমি ফ্রেজ পাবা, বাংলা এবং ইংরেজিতে দুইটাতেই পাবা। কিন্তু তার বক্তব্য হচ্ছে না, ঠিক আছে এটা করেছে কিন্তু এর চেয়ে বেশি করেছে, এরও আর অনেক আগে আর কি। উনি আবার একটা ম্যাথমেটিক্যাল অ্যাজাম্পশন দেওয়ার চেষ্টা করেছে। ওনার অ্যাজাম্পশনগুলো নিয়ে আমার কিছু ক্রিটিক আছে, আমি ক্রিটিকটা সবার লাস্টে বলবো, বাট তার অ্যাজাম্পশনগুলো ভেরি ইন্টারেস্টিং এবং তার যেই আর্গুমেন্টগুলো ভেরি ভেরি ইন্টারেস্টিং। উনি বলতে যাচ্ছেন যে বর্তমান সময় যেভাবে বলে যে কী ধরনের চেঞ্জ হয়েছে, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা কী করি, ইন্টারনেটের মাধ্যমে আমরা 10 সেকেন্ডে একটা চিঠি পাঠাই, তাই তো? এই তো দ্যাটস 10 সেকেন্ড বা 1 মিনিট এটাই আর কি, এরকম লাগে। তো ওনার বক্তব্য হচ্ছে না, ইন্টারনেটের চেয়ে বেশি বড় কাজটা করেছে টেলিগ্রাফ আবিষ্কার আর কি। টেলিগ্রাফ আবিষ্কার হয়েছে কত সালে? যে ওনার বক্তব্য হচ্ছে যে যখন টেলিগ্রাফটা আবিষ্কার হলো আজকে থেকে 100-150 বছর আগে, তখন যেটা হয়েছে যে একটা চিঠি কীভাবে যেত, তখন জাহাজে করে ইউরোপ থেকে আমেরিকায় যাইতো আর কি। এখন এইটা যেতে লাগতো তোমার 9 দিন, 10 দিন, 2 সপ্তাহ পর্যন্ত লাগতো। যদি তোমার সবকিছু প্রপার মানে ঠিকঠাক হইতো, কোনো ঝড়-ঝাপটা না হতো বা কোনো অ্যাক্সিডেন্ট না হতো, তাহলে আমি যদি ইউরোপ থেকে একটা চিঠি লিখতাম, তুমি আমেরিকা থেকে এটা 2 সপ্তাহ পরে বা 10 দিন পরে পেতা। তার মানে এইটার একটা ইস্যু। কিন্তু যখন টেলিগ্রাফটা আবিষ্কার হইলো, ইট টুক জাস্ট 3000 শব্দের একটা চিঠি লিখতে 10 মিনিট সময় লাগতেছে। তো আমরা যদি এটা ফ্যাক্টরে নিয়ে আসি যে এটা 2500 গুণ তোমার টাইম সেভ করা শুরু করলো। জাস্ট ডিসকভারিং টেলিগ্রাফ এটা 2500 গুণ টাইম সেভ করা শুরু করলো। ওয়ারেস এই যে তোমার 10 মিনিট লাগলো টেলিগ্রাফে 3000 শব্দ পাঠাতে, এইটা এখন পাঠাতে তোমার লাগছে ধরো 30 সেকেন্ড। তার বক্তব্য হচ্ছে কি এতে তাহলে ওকে হোয়াটসঅ্যাপ, আমি জাস্ট মানে প্র্যাকটিক্যালটাই বললাম। আমার তো লিখতে তো আমার সময় লাগে তাই না, বা এটা প্রসেস করতে বা টিপ দিতে তো 1 সেকেন্ড লাগে আর কি। হোয়াটসঅ্যাপ সে বলতেছে এটা যদি আমি ফ্যাক্টরি হিসেবে নিয়ে আসি, ইটস গোনা বি যে ওই 300 শব্দের টেলিগ্রাফ পাঠানোর চেয়ে এখনকার ইমেল পাঠাইতে বা ইন্টারনেটে যে প্রপার কমিউনিকেশন করতে আমাদের সময় লাগছে তোমার মোর অর লেস লাইক
25 গুণ কম সময় লাগছে আরকি। উনি ওই ফ্যাক্টরটাকে হিট করেছেন যে না, এইটা একটা ভেরি ইম্পোর্টেন্ট অ্যাজাম্পশন যে আমাদের এই মুহূর্তে সময় লাগছে সেটার চেয়ে বেশি টাইম অলরেডি সেভ করে গেছে টেলিগ্রাফের আবিষ্কার। এইটা তার একটা পয়েন্ট। এর বাইরে তিনি যেটা বলতে চেয়েছিলেন আসলে যে ওয়াশিং মেশিনের কাজটা কি? ওয়াশিং মেশিন আগে যেইভাবে কাপড় কাচতো, তো এই কাপড় কাচতে ওয়াশিং মেশিনের মাধ্যমে কাপড় কাচার কারণে এটা ৬ ভাগের ১ ভাগ সময় লাগে। তার বক্তব্য এটা। কিংবা তুমি যে মডার্ন ডে আয়রন আছে, এর আগে যে আয়রনিং সিস্টেমটা ছিল, ওই যে কয়লা-টয়লা দিয়ে এটা সেটা করতো আরকি। তো ওইটার থেকে প্রায় ৩ গুণ সময় ৩ এর ১ ভাগ সময় লাগছে আরকি। এরকম প্রত্যেকটা জায়গায় তুমি ভ্যাকুয়াম ক্লিনার বলো বা ইলেকট্রিক স্টোভ বলো প্রত্যেকটায় তুমি এখনো দেখো আমাদের দেশেই দেখবা যে কিছু প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে পাহাড়ি এলাকায় মহিলাদের একটা বড় সময় শুধু চলে যায় ওয়াটার ফেচিং করার জন্য। ওই যে পাহাড়ের ঝর্ণা থেকে তারা পানি নিয়ে এসে প্রায় দিনের ৪-৫ ঘন্টাটা সময়টাই চলে যায় তোমার এই এয়ার ফেচিং এর কারণে আরকি। জাস্ট ফেচিং ওয়াটার ফ্রম দ্য নিয়ারেস্ট ওয়াটার পয়েন্ট। এইটা কিন্তু বড় একটা ইস্যু। তো এই মহিলা বা এই লোক এই বা এই রিসোর্স যদি শুধু তোমার এই সামান্য একটা রিসোর্স গ্যাদার করার জন্যই চলে যায়, তাহলে ওরা আর প্রোডাক্টিভ কি করবে? তাদের তো আর করার কিছু ছিল না। বাট দিস কাইন্ড অফ হাউসহোল্ড equipments or tools, modern tools, they revolutionized the modern days of work system. যেমন যখন এই কাজগুলো হওয়া শুরু করলো, মহিলারা যখন কাপড় কাচতে ৬ ঘন্টার জায়গায় ১ ঘন্টা লাগছে, যখন রান্না করতে তোমার ৩ ঘন্টার জায়গায় ১ ঘন্টা লাগছে, যখন তোমার অন্যান্য সব কাজ করতে ১০ ভাগের ১ ভাগ সময় লাগছে, তখন দে গেটিং আউট অফ দ্য হোম অ্যান্ড দে ওয়েন্ট টু দ্য ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং হাবগুলোতে যাচ্ছে। এখন আমাদের দেশে যেমন দেখবা মহিলারা কিন্তু তোমার গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতে পারছে। ওদের দেশেও তখন যেই তোমার নেসেন্ট ইন্ডাস্ট্রিগুলো ছিল, ওই নেসেন্ট ইন্ডাস্ট্রিতে ওদের মহিলাগুলো কাজ করছে। যখন মহিলারা কাজ করছে, পুরুষরাও কাজ করছে, তখন কিন্তু তোমার ওয়ার্কিং ক্যাপাসিটি বা ওয়ার্ক ভলিউমটা অনেক বেড়ে যাচ্ছে, প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে। তাই ইকোনমিতে একটা রেভলিউশনাইজ হয়েছে। এটা কিন্তু তোমার ইন্টারনেট হওয়ার আগেই হয়েছে এবং এটা ট্রুলি গ্লোবাল হওয়ার আগে। আমরা এখন যেটা বলতে যাচ্ছি যে দ্য গ্লোবাল ওয়ার্ল্ড, এবং তার বক্তব্য যেটা বলছে যে এখন তুমি বিভিন্ন দেশে যাইতে গেলে বিভিন্ন ধরনের পাসপোর্টে, যেটা এর আগের চ্যাপ্টারে বললাম, পাসপোর্ট লাগে, ভিসা লাগবে, এটা সেটা লাগবে, নো ভিসা রিকোয়ারমেন্ট, তারপরে তোমার সিটিজেনশিপ, এটা সেটা লাগবে। আগে এই ১০০-১৫০ বছর আগে এগুলো নিয়ে কেউ মাথা ঘামাইতো না। কোনো রকমের জাহাজে চেপে উঠতো, তুমি ইংল্যান্ডে গিয়ে বসতা, তোমার কেউ বাইরে করে দেবে না। দেখবে যে এই যে আমেরিকাতে এত মানুষ গেছে, এগুলো তো শুরুর দিকে ব্রিটিশরা জোর করে পাঠাইছে, এরপরে তো নিজেই সুর করে গেছে, আর কেউ আর ফেরত দেয় নাই। এরকম অস্ট্রেলিয়া তো তাই হয়েছে। আমাদের অনেক লোকজন, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অনেক লোকজন দেখবা ইউকেতে এবং আমেরিকাতে গেছে, তখন কিন্তু এগুলো নিয়ে এত কেউ প্যারা খায় না আর কি। তাদের বক্তব্যটা হচ্ছে যে দেখো এখন আমরা যেইভাবে দাবি করছি গলা ফুলিয়ে যে না আমরা এখন ট্রুলি গ্লোবালাইজ জাস্ট বিকজ অফ ইন্টারনেট, নো, ইটস এ বুল লাই, ইটস জাস্ট আ লাই। এটা ট্রু না, এটার আগেই অনেক কিছু হয়ে গেছে। এর বাইরে তুমি যদি আরও কিছু তোমার ইয়ে করতে চাই যে ইন্টারনেট আসার পরে ডেভেলপিং কান্ট্রিগুলোর এক ধরনের ইকোনমি ছিল, আবার ডেভেলপ কান্ট্রিগুলোর একটা ইকোনমি ছিল। দেখবার ডেভেলপ কান্ট্রিগুলোর ইকোনমিটা আগে ম্যানুফ্যাকচারিং ছিল, বড় বড় ম্যানুফ্যাকচারিং করছে, এখন এটা মোর লাইক সার্ভিস সেক্টরের দিকে টার্ন করছে আর কি। আবার যাদের একটু ইন্টারনেট অ্যাক্সেসটা কম আছে, তারা মোর কাইন্ড অফ লাইক ম্যানুফ্যাকচারিং জায়গাগুলোয় কাজ করছে। বা ডেভেলপিং নেশনগুলোর এই ম্যানুফ্যাকচারিং এবং তোমার এই ম্যানুফ্যাকচারিং এবং সার্ভিস সেক্টর, এই দুটা নিয়ে তাদের একটা তোমার ২ ধরনের একদম ডিরেক্ট ডিভিশন আছে। এবং এইটা কিন্তু দিনে দিনে আস্তে আস্তে তোমার ইন্টারনেটের অ্যাক্সেসের কারণে আরেকটু বাড়ছে। এবং তার এই বক্তব্য হচ্ছে যে দিস ইজ নট দ্য প্রপার থিং, যে একটা ইকোনমি শুধু তোমার সব কিছু সার্ভিসের উপর ডিপেন্ড করবে, এইটা মানে ইজ নট আ সাস্টেনেবল সলিউশন। এইটার একটা ব্যাকফায়ার করবে এবং মাঝে মধ্যেই বিভিন্ন রিসেশন আসবে। কারণ ওই সার্ভিস সেক্টরে তো অত মানুষ তুমি জোর করে ঢুকাইতে পারবে না। প্রোডাকশন মানে হচ্ছে প্রচুর মানুষ ওখানে থাকবে আর কি। তারা ১০,০০০ টাকা পাক, ২০,০০০ টাকা পাক, খায় পরে বাঁচার মতো একটা থাকবে। তাদের হঠাৎ করে বেকারত্ব আসবে না, যেটা ইন্ডাস্ট্রিয়াল নেশনগুলোতে এখন এই জিনিসগুলো মোটামুটি তারা গুছিয়ে নিচ্ছে, কিন্তু সামনে যে কোনো ধরনের এক ধরনের একটা শক আসতে পারে। যেমন দেখবা যে তোমার এখন সারা দেশেই, যেমন বাংলাদেশেও আছে বা অন্য দেশে দেখবা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বিদেশিরা নতুন নতুন প্রকল্প নিয়ে আসে এবং তারা মনে করে যে দে আর ডুইং এ জেনারেস গিফট টু দ্য ডেভেলপিং নেশন। তারা কী বলে যে প্রত্যেক শিশুকে একটা করে ল্যাপটপ দিন। ওই বেটারা তো খাইতেই পারে না, ও তো থাকে মনে করে যে বান্দরবনের পাহাড়ে, ও তো ইলেকট্রিসিটি নাই আর কি। তো হাজুন চ্যাং বলতেছে এই ধরনের মানে ফ্যান্সি আইডিয়া না নিয়ে এসে বরং যে শিশুটা খেতে পাচ্ছে না, পানির জল পাচ্ছে না, ওদের ওইখানে ফ্রি অ্যাক্সেস টু ওয়াটার করা দরকার। তাদেরকে তোমার এডুকেশন, বেসিক এডুকেশনটা আগে বেশি জরুরি। তারা স্কুলের, যাদের বাড়ির আশেপাশে স্কুল হয় বা তারা যাতে প্রপার প্রোডাকশন সিস্টেমে আসে, তাদেরকে এইটা চিন্তা করে তারপরে তাদেরকে দরকার হলে বেশি বেশি ইন্টারনেট খাওয়ানো হোক আর কি। ইন্টারনেট খাওয়া তো হবে, বাট ইট ইট শুড বি আফটার সাম পয়েন্ট অফ টাইম। এইটাই হচ্ছে তার বক্তব্য। এর পাশাপাশি তিনি অনেকগুলো বক্তব্য বলছেন, কিন্তু আমার যেটা বলছে যে উনি যেই বক্তব্যগুলো তারা সে তুলে ধরেছে, এইটা হচ্ছে কি উনি অনেকটা মানে তার অনেকটা অ্যাসাম্পশনটাই বেশি জোর দিয়েছেন।
উনি খুব বেশি এই ক্ষেত্রে আমি দেখলাম রেফারেন্সগুলো ব্যাক রেফারেন্সগুলো দেখার চেষ্টা করলাম। খুব বেশি স্ট্রং না। উনি যেসব রেফারেন্স দিয়েছেন এটা নিয়ে আসলে অত বেশি স্টাডি হয় নাই। উনি নিজেই কাইন্ড অফ নিজের মতো করে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে একটা আইডিয়া বের করার চেষ্টা করেছেন। তো এটাই হচ্ছে আমার ক্রিটিক যে না, উনার প্রপোজিশন ইজ প্রপার বাট আই থিংক দ্যাট শুড বি মোর স্টাডিড অ্যান্ড শুড বি মোর কনফার্মড। এটাই হচ্ছে আমার এইখানকার পাওয়া। তোমার যদি কোনো এখান থেকে এক্সট্রা বলার কিছু থাকে, ইফ আই মিসড এনিথিং ফ্রম দিস পয়েন্ট। আমি এখানে জাস্ট ২ টা এক্সাম্পল দিব। একটা বাংলাদেশের আরেকটা হচ্ছে ইউএস এর এই পয়েন্টের জন্য। It's really critically important to understand the employment in service industry. It looks really sexy. I work in the software development. I work in like video editing, graphics, these and that. I'm really in operation management. I'm in the service sector. Just little information. This sector is so volatile. Today I'm working for Microsoft, Google. I have prestige all over the world. Tomorrow I am fired. Just to give information, in 2024, just in United States, 96,000 people were fired from the service industry, from the tech. And this is continuing in 2025. In 2025, already 80,000 is fired. And millions will be fired with the AI. So যে কান্ট্রিগুলা এতদিন ধরে ফোকাস দিছে যে আমি আমার জেনারেশনকে কম্পিউটার সায়েন্স পড়াবো, প্রোগ্রামিং পড়াবো, ওরা এখন কি করবে? ভোলাটাইল। ইফ ইট ওয়াজ ম্যানুফ্যাকচারিং, এই লেভেলের মাস ফায়ারিং আপনি করতে পারতেন না, কারণ মেশিন তো চালাইতে হবে, আপনার প্রোডাকশন করতে হবে। সো দ্যাটস দ্যাট। অ্যান্ড ফর বাংলাদেশ ভাই, আপনি যেটা বললেন যে ফরেনাররা এসে বাচ্চাদেরকে ল্যাপটপ দেয়, আপনি বাইরের এক্সাম্পলটা কেন দিলেন ভাই? আমি তো বাংলাদেশের গভর্নমেন্টের এক্সাম্পলই দিই। আপনাদের যথেষ্ট পরিমাণে প্রজেক্ট আছে যে আপনার একটু আমার গভর্নমেন্ট বড় মেগা প্রজেক্ট করতে হবে, আমাকে পদ্মা ব্রিজে স্পেন্ড করতে হবে, আমাকে হচ্ছে কিসের মধ্যে, ঢাকা শহরের মধ্যে ফ্লাইওভার আনতে হবে। আপনি জাস্ট চিন্তা করেন, এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা ভাই প্রথমে কনস্ট্রাকশনের সময় 5 বছর কষ্ট দিছে, কনস্ট্রাকশনের পরে এখন তো সারা জীবন ধরে কষ্ট দিবে ভাই এই যাত্রাবাড়ি ফ্লাইওভারটা। জাস্ট আমাকে বলেন, ইন হুইচ ওয়ে দ্যাট হ্যাজ ব্রট এনি এফিসিয়েন্সি অর প্রোডাক্টিভিটি, রিডিউসিং ট্রাফিক জ্যাম? ইন নো ওয়ে। আমি বলবো না, আমি তো গভর্নমেন্টে কাজ করি, আমি গভর্নমেন্টের এগেইনস্টে কিছু বলতে যাব না আর কি। আমাকে চাকরিটা খাই দিও না, ঠিক আছে? আমি চাই গভর্নমেন্ট আমার কথা একটু শুনুক এই টাইপের প্রজেক্টগুলো। কারণ যেই মানে জাস্ট সিম্পলি একটা জিনিস চিন্তা করেন ভাই, যাত্রাবাড়ি ফ্লাইওভার আমরা করছি কি, জাস্ট নিচের রাস্তাটাকে দোতলায় নিয়ে গেছে আর নিচের রাস্তা বন্ধ করে দিছে, সো দ্যাট মানুষ যাতে দোতলার ইউজ করে টোল দেয়, একটা প্রাইভেট কোম্পানি ইনকাম করে, আর জনগণের টাকা এটা করা। দিস ইজ এ পিপিপি, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্রজেক্ট, যাত্রাবাড়ি। সো তার মানে আমার ট্যাক্সের টাকা ছিল ওখানে, কিন্তু কি হলো, আমি কষ্ট করি, নিচের রাস্তার কনস্ট্রাকশনও হয় না, নিচের রাস্তা ইচ্ছা করে তারা মানে নোংরা করে রাখে, নিচের রাস্তা ভাঙচুর অবস্থা রাখে, কোনো টেক কেয়ার করে যাতে মানুষ টোল ইউজ করে। সো এখানেও আমাদের একটু শিখার আছে ভাই, মানে নিজেদের খালি ফরেনারদের বদনাম করে লাভ নেই। আমাদের পলিসি ক্ষেত্রেও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে রিসোর্স আছে। আপনারা দেখছেন, আমরা দেখছি যে গত 6 মাসে যে পরিমাণ রেমিটাররা রেমিটেন্স পাঠাইছে, আমাদের ফরেন রিজার্ভ অলরেডি লাইক গ্রোয়িং, মানে ইটস মিরাকেল। সো যদি বাংলাদেশে ওই রিসোর্স অ্যালোকেশনটা একটু ভালোভাবে করা যায় ভাই, আমি খুবই খুশি হইতাম আর কি। সো আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই ভাই। যাই হোক, আমাদের মোটামুটি আলোচনাগুলো বেশ ভালোই মজাই লাগছে, তোমার বিশেষ করে এক্সপ্লানেশনগুলো আমি খুবই এনজয় করছি। তো এরপরে একটা পয়েন্ট হচ্ছে, এটা আমার খুব মজা লেগেছে, উনি এটা নিয়ে আমারও কিছু আইডিয়া আছে এবং এটা নিয়ে আমি বেশ কিছু লেখা ফেসবুকে বা অন্য জায়গায় লিখেছিলাম। কাছাকাছি একটা বইও আছে, নাম হচ্ছে ডোনাট ইকোনমিক্স। ওটা নিয়ে আমরা একদিন ডিসকাশন করব। তো এইখানের যে নাম্বার 5 পয়েন্টটা হচ্ছে, থিঙ্ক 5 হচ্ছে অ্যাজিউম দ্য ওয়ার্স্ট অ্যাবাউট পিপল অ্যান্ড ইউল গেট দ্য ওয়ার্স্ট। তার বক্তব্য হচ্ছে যে আমরা মানুষকে যেভাবে চিন্তা করি বা ক্যাপিটালিজম মানুষকে যেভাবে দেখে, আমরা ওইরকমই মানুষের থেকে পাই আসলে আর কি। তো এই ব্যাপারে তোমার পুরো একটা বিস্তারিত ব্যাখ্যা থাকলে আমাকে শোনাও। থ্যাংক ইউ ভাই। এই পয়েন্টটা অ্যাকচুয়ালি আমি শিখছি আমার পরিবার থেকে। ছোটবেলা থেকে যখন আমি বড় হই, আম্মা ছিলেন, তো উনি বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন proverbs, nice sayings that she learned from her parents, her family. So আম্মা সবসময় একটা কথা বলতো
বিশ্বাস করে ঠকাও ভালো, অবিশ্বাস করে জিতাও ভালো না। নাইস। So in English, it would be it's good to lose by trusting than to win by distrusting. So এখানে সুন্দরভাবে জিনিসটা আসে যে আপনি যখন কাউকে ট্রাস্ট করবেন, আপনি এক্সপেক্ট করতে পারেন যে ওই পার্সনটা ভালো এবং সে আপনাকে আপনার ট্রাস্টেড ভ্যালু দিবে। আপনি যদি তাকে ট্রাস্ট না করেন, তাহলে সে আপনি ধরেই নিচ্ছেন সে আপনাকে ভ্যালু দিবে না এবং মোস্ট অফ দ্য টাইম দেয় না। সো it's like trusting brings more trust. কিন্তু ফ্রি মার্কেট এটা বিশ্বাস করে না। অ্যাডাম স্মিথ যেমন তার বইয়ের মধ্যে প্রথমেই বলছিল যে it is not from the benevolence of the butcher, the brewer or the baker that we expect our dinner, but from their regard to their own interest. So this is a really nice way of saying যে ভাই কসাই, সবজিওয়ালা তারা এত ভালো না। তারা শুধুমাত্র তোমার কাছে বিক্রি করে কারণ তাদের ইন্টারেস্ট আছে। Yes, that might be true or that is mostly true. কিন্তু সমস্যাটা হচ্ছে যখন আমরা এই বিলিফটা নেই যে মানুষ সেলফিশ, তখন আমরা নিজেরা সেলফিশের মতো অ্যাক্ট করি, তখন আমাদের মাঝ থেকে হিউম্যানিটিটা চলে যায়। সো মানে যখন ফ্রি মার্কেট ইকোনমি আসে এবং মেইন অ্যাজাম্পশনটাই হচ্ছে যে মানুষ সেলফিশ, তখন যেটা হয় যে যেই মার্কেট, যেই এম্বিয়েন্স, যেই সোসাইটিটা আমরা ক্রিয়েট করি, সেখানে আমরা ধরেই নেই দিস পিপল, দ্য পার্টিসিপেন্টস আর ব্যাড। একটা টিভি শো আছে যেটা এই জিনিসটাকে এত সুন্দরভাবে হাইলাইট করে। আই রোট a 3-series blog which can be found in our website betweenlinesandlands.com. ওই টিভি শোটা হচ্ছে one of the like I think this is the most popular TV shows in Netflix. It's called Squid Games, again from South Korea. So in ওই টিভি শোটার মধ্যে মানে বাইরে হওয়ার সাথে সাথে এটা এত বেশি পপুলার হয়েছে, এটা কিন্তু এত বেশি আনন্দের কোনো টিভি শো না। ওখানে কোনো কমেডি নাই, ওখানে হচ্ছে কিছু মানুষ গেম খেলে এবং মারা যায়, গেমে যদি হারে তারা মারা যায়, কিন্তু তারপর মানুষ ওই জিনিসটা দেখছে কেন? কারণ ওখানের মধ্যে এত সুন্দরভাবে জিনিসটা প্রেজেন্ট করছে যে প্রত্যেকটা স্টেপে ওই যে আপনার ওই গেমসগুলার মানুষ হচ্ছে র্যাশনাল ডিসিশন নিচ্ছে। মানুষ হচ্ছে ডিসিশন নিচ্ছে, ওই ডিসিশনটাই নিচ্ছে যেটা তার জন্য সবচেয়ে বেস্ট, এবং ওই র্যাশনাল ডিসিশন নিতে নিতে তারা মারা যাচ্ছে। সো like the show actually showed that even though we think we're doing the right thing, we're doing the rational thing, and this is how human think, that is actually not right. So ওখানের মধ্যে যদি আমি একটা সিম্পল এক্সাম্পল বলি, যে ওখানের মধ্যে মানুষ গেম খেলতে আসছে প্রথম গেমে, কিন্তু আসার পরে দেখে যে অর্ধেক মানুষ মারা গেছে, ভয়ে শেষ। তো তারা কি করে? ভোট দেয়। ভোটের মধ্যে ডেমোক্রেটিক ডিসিশন যে তোমরা ভোট দিবা, তোমরা যদি চাও গেমটা বন্ধ হয়ে যাক তাহলে আমরা গেম বন্ধ করে দিব। কত সুন্দর সিস্টেম। সো মানুষ ভোট দিল যে তারা হচ্ছে গেম খেলবে না। তো তারা কি করলো? ফেরত গেল তাদের নিজস্ব লাইফে। ওখানে ফেরত গিয়ে দেখে যে তাদের লাইফ আরো বেশি ডিফিকাল্ট এখানে। মানে দ্যার ইজ নো মার্কেট আউটসাইড দ্য ফ্রি মার্কেট। সো ওই ফ্রি মার্কেট যারা সাপোর্টার, তারা এত সুন্দরভাবে জিনিসটাকে তৈরি করছে যে আপনি রেশনাল ডিসিশন নেন আর আপনি ইরেশনাল ডিসিশন নেন, অ্যাট দ্য এন্ড যারা মার্কেট মেকার তারাই হচ্ছে বেনিফিশিয়ারি। আমরা যারা রিয়েল ইকোনমিতে কাজ করি, আমার বেনিফিটের জন্য কেউ কাজ করে না। সো it's really nice. Please go ahead and read that blog post. I wrote, I really enjoyed writing about that. But this is really important when it comes to understanding the free market economy and understanding how this has allowed to increase the income inequality across the world. যখনই আমরা বলতেছি যে মানুষ হচ্ছে সেলফিশ, তখন আমরা ওই রকম পলিটিশিয়ানদেরকে জন্ম দিচ্ছি যারা
কোনো রকমেরই গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যদি হয় যে আপনি গরিবদের জন্য আনএমপ্লয়মেন্ট বেনিফিট রাখবেন, আপনি হচ্ছে পেনশন স্কিম রাখবেন, আপনি হচ্ছে সোশ্যাল সিকিউরিটি রাখবেন, আপনি হচ্ছেন মানুষ যখন চাকরি চলে যাবে তাকে ট্রেনিং এর জন্য শিখাবেন, এই সকল স্টেপের কথা বললেই আপনার ফ্রি মার্কেট ইকোনমিস্টরা তারা হচ্ছে রেগে যায়। তারা বলে যে why do steps for these poor people? They are lazy, they don't work, they have bad attitude towards work. So if we help them, they will become more lazy, they will become more bad, they will not have any incentive to work. So this is the main bad part of this psychology, because যখন আপনি বলতেছেন যে তারা লেজি, তারা ইনসেন্টিভ, তারা আপনি বলতেছেন যে মানুষ কাজ করে শুধুমাত্র টাকার জন্যই। আমি বলি দিস ইজ নট ট্রু, দিস ইজ এ মিথ বাস্টিং। মানুষ কাজ করে মানুষের জন্য। হ্যাঁ, টাকা হচ্ছে তার একটা অংশ। আমি যে কাজ করতেছি এখন, আমি যে পড়াশোনা করতেছি, আমার লাইফের যত কাজ আছে, কিছু কাজ আমি করি টাকা ইনকাম করার জন্য, আর কিছু কাজ করি মনের শান্তির জন্য, কিছু কাজ করি হিংসার জন্য, কিছু কাজ করি মানুষকে ভালোবাসি এই কারণে, কিছু কাজ করি মানুষকে আমি টেক কেয়ার করতে চাই এই কারণে। সো আই এম নট এ সেলফিশ হিউম্যান বিং, সো নো ওয়ান ইজ 100% সেলফিশ। সো যখন এই ফ্রি মার্কেট ইকোনমির এগুলো ধরে, তখন কি হয়, আমরা ওই সিম্প্যাথিটা ফিল করি না এই সমাজের গরিবদের জন্য, সমাজের বঞ্চিতদের জন্য। সো মানে অ্যাগেন যেটা বলবো, এই যখন আমি এটা পড়তেছিলাম, আমি ওই টিভি শো স্কুইড গেম দেখতেছি যে সিজন 3, ওখানে সিজন 3 এর শেষে একটা কোয়েশ্চেন আছে যে মেইন অর্গানাইজার অফ দ্য গেম এই কোয়েশ্চেনটা করে আর কি আমাদের হিরোকে, আমাদের যে মেইন নায়ক এই হিরোর এই টিভি শোর, যে অলরেডি সে অনেক মানুষ মারা গেছে, লাস্টের 3-4 জন বাকি রয়েছে, তখন সে একটা কোয়েশ্চেন করে। এই কোয়েশ্চেনটা করার পর মানে আমার সত্যি সত্যি ইট ওয়াজ রিয়েলি এ মাইন্ড নামিং সিচুয়েশন। ডু ইউ স্টিল ট্রাস্ট হিউম্যান বিং? So when you have this trust, which is really, really important to live as a society, we are humans, we are social human beings. So these free market hypothesis that every person is selfish, please, we should get out of this. So that was my take, my footnote from this. আপনার কি মনে হয় তহিদ ভাই? তুমি এত সুন্দর করে বলেছো, এরপরে যে আসলে খুব বেশি কিছু বলার আছে তা নয়। তারপরে আমি যেহেতু বলার জন্য তুমি বললা, এই জন্য আমি বলি যে আসলে ক্যাপিটালিজম বা পুঁজিবাদের অর্থনীতির যে বেসিক ফাউন্ডেশন, বা মিস্টার অ্যাডাম স্মিথের যে বেসিক ফাউন্ডেশন, যেই তোমার রেশনাল ইকোনমিক বিইংয়ের কথা বলা হয়েছে আর কি, এই রেশনাল ইকোনমিক বিইংয়ের যে অ্যাজাম্পশনটা, এটা আমার কাছে সামটাইমস মনে হয় ইটস ফান্ডামেন্টালি ফ্লড। যে এখানে একটা বড় ধরনের মিস্টেক রয়েছে, যে মানুষ শুধুমাত্র তার স্বার্থের জন্য সব কিছু করবে, এইটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না। মানুষের স্বার্থের বাইরে আরও অনেক গুণ রয়েছে, যেমন ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বস্ততা, সততা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম, মানবপ্রেম। তোমার এরকম আমি শত শত গুণের কথা বলতে পারি, যেই গুণগুলোর কারণে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে, বিসাইড হিজ ওন বেনেভলেন্স, তার নিজের বেনেভলেন্সের বাইরে আরও অনেক কাজ করে। যেমন তুমি যদি একদম ম্যাক্রো লেভেলে, গভর্নেন্স লেভেলে চিন্তা করো, আর পাশাপাশি আমি যেহেতু পাবলিক সার্ভিস করি বা গভর্নমেন্ট সার্ভিস করি, আমি ব্যুরোক্রেটদের একটু জয়গান করি। যেমন ধরো তোমার এই নর্মাল ক্যাপিটাল ইকোনমি দিয়ে ধরে, বা বাজার ব্যবস্থা ধরে, বা এই ন্যাশনাল ইকোনমিক হিউম্যান বিংয়ের অ্যাক্টিভিটিস ধরে কিন্তু তোমার এই সাউথ কোরিয়া বা জাপান বা অন্য ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো উন্নত হয় নাই। বরং তুমি যদি এদের হিস্ট্রিগুলো দেখো, এদের যে ডেভেলপমেন্ট কন্ট্রিবিউশন, এখানে হচ্ছে পলিটিক্যাল কমিটমেন্ট, প্লাস হচ্ছে এখানকার যেই তোমার ব্যুরোক্রেটরা ছিল, বোথ দ্য মিলিটারি ব্যুরোক্রেসি বা সিভিল ব্যুরোক্রেসি বা এভরি ব্যুরোক্রেটস দ্য ওয়ার্কিং ইন দ্য গভর্নেন্স ইন ডিফারেন্ট ক্যাপাসিটিস, তারা প্রত্যেকেই তাদের সততা, দেশপ্রেম এবং ন্যায়পরায়ণতার পাশাপাশি দেশের জন্য কিছু, দেশকে উন্নত করে, এই ধরনের আল্টেরিয়ার একটা মোটিভ থেকে কাজ করেছেন, যার কারণে কিন্তু কয়েকটা জেনারেশনের মাধ্যমেই একটা অঞ্চল কিন্তু উন্নতির দিকে চলে গেছে। সুতরাং ওই যে ধারণা যে মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের একটু বড়লোক হওয়ার জন্য, ভালো থাকার জন্য সব কিছু করতে হবে, ব্যাপারটা আমার কাছে অতটা মানে ইন্টারেস্টিং মনে হয় না, এবং মানে লজিক্যালও মনে হয় না। ম্যান হ্যাজ ইভেন সাম আল্টেরিয়ার মোটিভ। থ্যাংক ইউ শাকিল ভাইয়া। থিং 7 আমার কাছে মনে হয় এটা আপনার জন্য খুবই খুবই রেলেভেন্ট। এখানে লেখক বলতে চাইছে, ফ্রি মার্কেট পলিসিস রেয়ারলি মেক পুর কান্ট্রিজ রিচ। আপনি বাংলাদেশি ব্যুরোক্র্যাট, বাংলাদেশ ইজ এ পুর কান্ট্রি,
আমরা চাচ্ছি বাংলাদেশে ফ্রি মার্কেট পলিসি আনতে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওরা চাচ্ছে। আর লেখক বলতেছে ফ্রি মার্কেট পলিসিস রেয়ারলি মেক পুয়ার কান্ট্রিজ রিচ। সো আপনার মতামত এখানে ভাই প্লিজ। এটা মানে আমি যখন নিজেও এই চ্যাপ্টারটা পড়া শুরু করি, হেডলাইন দেখে আমি খুবই শকড হয়েছিলাম। পাশাপাশি তার যে ভিতরের বর্ণনা, এটা দিয়ে আমার মধ্যে বিরাট একটা আমি বলবো রেভলিউশন হয়েছে, যে আসলে আমি তো এইভাবে চিন্তা করি নাই কখনো। আমি সবসময় মনে করেছি একটা দেশ কিভাবে হয়, একটা দেশ বা ওরা নর্মাল যে ক্যাপিটাল ইকোনমি কি আমাদের শেখায়, যে একটা দেশ যখন স্বাধীন হবে, ছোট্ট বা আমি বাংলাদেশের কথাই বলি, বা 60s 70s দিকে যে এই দেশগুলো স্বাধীন হয়েছে, তখন তারা কি করবে, যে যেটা কি করতো, তারা শুরুতে এসে স্টেট এন্টারপ্রাইজের বিভিন্ন ধরনের বড় বড় প্রকল্প নেওয়ার চেষ্টা করতো। বিভিন্ন ধরনের যে বেসরকারি খাত ছিল, এটা সরকারিকরণ করেছে, করে করে তারপরে নিজেরা নিজেরা কিছু ব্যবসা বাণিজ্য সরকার করার চেষ্টা করেছে, এবং বেশিরভাগ জায়গায় ফেল করেছে। এইটা হচ্ছে, আমরা এটা বিভিন্ন বই পুস্তকে পাই, এবং এটা কোনো জায়গায় কোনো কাজে লাগে না, যে সরকারের উদ্যোগে ফ্রি মার্কেটকে বাইপাস করে কেউ কোনো দেশ উন্নত হয়েছে, এইটা আমরা মানে ভাবতেই পারি না আর কি। কিন্তু মিস্টার হ্যাজেন চ্যাং, তিনি যে পরবর্তী যে ডেসক্রিপশনগুলো দিয়েছেন এবং যে ব্যাখ্যাটা দিয়েছেন, এইটা আমাকে এই আইডিয়াটাকে পুরোপুরি আমাকে চেঞ্জ করে দেয়। এবং পরে আমি এটা নিয়ে একটা লেখাও লিখেছি, আমার একটা ব্লগ রয়েছে, গুগল ব্লগ, ওইখানে আমি তোমার লেখাটা পড়লে তোমার ওই লিঙ্কে শেয়ার করে দিও। তো এই লিঙ্ক, আমি যেটা লিখেছি এই কথাগুলো আমি আবার মেমোরি থেকে বলার চেষ্টা করি যে কী আসলে লিখেছি। যে বলে যে ফ্রি মার্কেট আসলে কোন দেশগুলোকে উন্নত করেছে। আসলে ফ্রি মার্কেট কোনো দেশকে কোনো কালেই উন্নত করেনি। তাহলে তুমি বলবে যে ইউরোপ আমেরিকা, ইউরোপ আমেরিকা যখন উন্নত হয়েছে, তার আগেই তারা ফ্রি মার্কেট মানে প্র্যাকটিস না করে উন্নত হয়ে, তারপরে তখন যখন তারা নিজেরা উন্নত, তখন তারা ফ্রি মার্কেট অ্যাডভোকেসি শুরু করেছে। এটাই হচ্ছে মেইন তোমার সামারিটা। অর্থাৎ আমরা ওই যে দুষ্ট লোকদের একটা বক্তব্য রয়েছে না, যে আমি যা করি সেটা করো না, আমি যা বলি সেটা করো আর কি। তো ওইটা তুমি একটু মাথায় রেখো আর কি, যে আসলে ঘটনায় অন্য জায়গায় কীরকম, যে আমি হিস্ট্রিটা পড়ার চেষ্টা করেছি যে আসলে ঘটনা কী ছিল। ওদের যে ফাউন্ডিং ফাদার, যেমন আমেরিকার ফাউন্ডিং ফাদার একজন ছিলেন মিস্টার হ্যামিল্টন। হ্যামিল্টন, ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স। উনি প্রায় কত সালের দিকে, এইটা মনে হয় তোমার 1790-এর দিকে আর কি, ওই সময়ে একটা কনসেপ্ট নিয়ে আসেন যে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি। ইনফ্যান্ট ইন্ডাস্ট্রির কাজ কি, যে ইন্ডাস্ট্রিগুলো কেবল আসবে, যেমন আমাদের দেশে এই মুহূর্তে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, যেমন ওয়ালটন বা অন্য এই ধরনের একটা দেশে যখন নতুন কোনো ইন্ডাস্ট্রি আসবে, এই ইন্ডাস্ট্রিগুলোকে প্রোটেক্ট করতে হবে। কীভাবে প্রোটেকশন দেওয়া হয়, যে হাই ট্যারিফ অন দিস কাইন্ড অফ প্রোডাক্ট ফ্রম আদার কান্ট্রিজ, এবং ইচ্ছা করলে অন্য কেউ এসে এফডিআই দিয়ে মানে এখানে আবার ইনভেস্ট করতে পারবে না। অর্থাৎ আমার এই ইন্ডাস্ট্রিকে সেভ করার জন্য যা 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 করা দরকার আমি এটা করব। এইটা মানে মেইনলি শুরু করেছেন ওই সময় মিস্টার হ্যামিল্টন। এবং এই আইডিয়াটা তিনি কোথায় পেয়েছেন এটা আমি একটু পরে বলছি, কিন্তু এটা কিন্তু আমেরিকান আইডিয়া, ব্যাক ইন 1790। চিন্তা করে দেখো কতদিন আগে চিন্তা করছে। এবং জর্জ ওয়াশিংটন, উনি তো বলেছে যে ব্রিটিশ থেকে কোনো পোশাক পাতি কেনা উচিত হবে না, আমাদের যা করব আমরা এইখানে ভিতরে যেই সব কাপড় চোপড় গার্মেন্টস থেকে বানানো হয়, এগুলো আমরা কিনবো, আমরা ব্রিটেন থেকে কোনো কিছু কিনবো না আর কি, বিশেষ করে কাপড় চোপড়। এই কথা তুমি যদি আজকে বলো, তাহলে তো তোমাকে মনে করো যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ব্যান দিয়ে দিবে আর কি। এটা তো তোমার যেটা ওয়াশিংটন সাহেব বলে গেছেন আর কি। এরপরে আরও যারা রয়েছেন, যেমন তোমার ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট, উনিও কিন্তু বলছে যে ইউরোপিয়ান ম্যানুফ্যাকচারারদের সাথে যদি ম্যানুফ্যাকচারিং ওদের সাথে যদি আমরা টিকে থাকতে হয়, তাহলে ওদেরকে আমাদের হাই ট্যারিফ দিয়ে আমাদেরটাকে প্রোটেক্ট করতে হবে। উনি এই থিওরিটা বেশ ভালোভাবে প্র্যাকটিস করেছেন। এবং সবচেয়ে মজার হচ্ছে আরেকজন হচ্ছেন থমাস জেফারসন। উনি বলছেন যে প্যাটেন্ট এইসব আমি পাত্তা দিই না। কীরকম প্যাটেন্ট হবে, যে আমরা যেগুলো কাজ করব, আমাদের ইন্টারনাল প্যাটেন্ট এইটা শক্তি থাকবে। আমি আমেরিকায় আছি, আমি এখানে কিছু করলাম, এটা কেউ চুরি করতে পারবে না। কিন্তু আমরা বাইরে ইউরোপ থেকে বা অন্য থেকে যা পাওয়ার বোর্ডে চুরি করলে এটা কোনো সমস্যা নেই আর কি। এইটা কিন্তু তাদের ওই সময়কার ফিলসফি ছিল। দেখো মানে এটা কিন্তু হিস্ট্রিটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। ওই সময়ের চিন্তাভাবনা আর এখন তুমি এইসব যদি রিলেট করতে যাও, তুমি কোনো কিছু মিল পাবা না। ইভেন ওই সময় আরেকজন প্রেসিডেন্ট ছিল অ্যান্ড্রু জ্যাকসন। ওই সময়ে তাদের প্যাটেন্ট ছিল, ট্যারিফ ছিল প্রায় 45% মতো আর কি। এখন তুমি যদি, এটাই তো ব্রিটেনের ব্যাপারটা গেল, এখন আমরা একটু কাছাকাছি আমেরিকার ব্যাপারটা গেল, একটু ব্রিটেনে আসি। ব্রিটেনের ফার্স্ট প্রাইম মিনিস্টার ছিল মিস্টার রবার্ট ওয়ালপোল। উনি বেসিক্যালি পৃথিবীতে প্রথম মানে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রির থিওরিটা প্র্যাকটিক্যালি ব্যবহার করা শুরু করেন আর কি। ওনার কাছ থেকে ওই যে ওয়ান অফ দ্য ফাউন্ডিং ফাদার্স, যে যার কথা বললাম হ্যামিল্টন সাহেব, উনি ওনার কাছ থেকে পাইছেন। এই ওয়ালপোল সাহেব 1721 সালে 20 সালের দিকে এই চিন্তা করেন। এবং উনি কেন করেন, ওই সময়ে
ওই সময় তোমার ওই লো কান্ট্রি, ইউরোপের লো কান্ট্রি হচ্ছে বেলজিয়াম, নেদারল্যান্ড, এদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি বেশ ভালো শক্তিশালী ছিল আর কি। তো ওদের থেকে যদি সব কাপড় কেনে তাহলে ওদের ইন্ডাস্ট্রি তো দাঁড়াবে না। ওই জন্য বলছে যে না, ওদের থেকে যদি কিছু কেনো তাহলে হাই ট্যারিফ দিতে হবে আর কি। তো তখন কিন্তু তারা চিন্তা করছে ইভেন এইটা নিয়ে তুমি যদি প্রপার কোনো রিসোর্স চাও, এর জন্য সবচেয়ে ভালো রিসোর্স হচ্ছে মিস্টার শশী থারুরের ইনগ্লোরিয়াস এম্পায়ার নামে একটা বই আছে। এই বইটা পড়লে তুমি বুঝতে পারবা যে এইখানে কি পরিমাণ ব্যারিয়ার তৈরি করে তারা ব্রিটেনের ইন্ডাস্ট্রিগুলোকে বড় করার জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তাঁত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, এরকম প্রত্যেকটা শিল্পকে ধ্বংস করে দিয়ে তারা ওইখানে কত ধরনের তোমার শিল্প চালু করেছে। তারা দুই ধরনের ব্যারিয়ার, একটা হচ্ছে আমাদের এখানে ধ্বংস করার জন্য যা যা করা লাগে করেছে, পাশাপাশি ওইখানে সুবিধা দেওয়ার জন্য যেসব প্রোটেকশন দেওয়া দরকার সবগুলোই করেছে। অর্থাৎ তুমি তারা যা বলে তা এটা বিশ্বাস করা, যদি করতে চাও তোমাকে নিজ দায়িত্বে করতে হবে আর কি, ঠিক আছে? এখন যখনই তারা একটা লোন দিবে, তুমি যখন বললা যে লোন যখন গ্র্যান্ট যখন দিবে, বলে যে তোমাদেরকে মার্কেট ফ্রি করে দিতে হবে, তোমাদের কোনো ট্যারিফ রাখা যাবে না, তোমরা এই জিনিস কিনবা, লোকজনকে কোনো সাবসিডি দেওয়া যাবে না, এগ্রিকালচারে কোনো ভর্তুকি দেওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। কিন্তু ইতিহাসের প্রত্যেকটা সময়ে তারা এই কাজটা করেছে। যেমন ধরো এই 1950 সাল পর্যন্ত তারা একদমই মানে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও তারা মানে তোমার হাই ট্যারিফ ইম্পোজ করে রাখতো সারা ওয়ার্ল্ড জুড়ে আর কি, যার যেটা প্রয়োজন আর কি। ফ্রি মার্কেট ইকোনমি প্রথম প্র্যাকটিস শুরু করে ব্রিটেন, এটা 1890-এর দিকে আর কি, একটু একটু করে তাদের কনসেপ্ট আসে। কিন্তু 1950-এর দশক পর্যন্ত কিন্তু এই ফ্রি মার্কেট ইকোনমি তারা ওইভাবে মানে নিজেরাই পালন করতো না। কিন্তু অলরেডি যখন তারা যথেষ্ট উন্নত মনে করছে যে না, উই হ্যাভ দ্য লেভারেজ রাইট নাও, দেন তারা এটা প্রিচিং করা শুরু করছে এবং তাদের সাথে যোগ দিল আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক মানে কি, আমরা মনে করি ওয়ার্ল্ড ব্যাংক হচ্ছে বিশ্বের ব্যাংক। না, বিশ্বের ব্যাংক না, যাদের বেশি শেয়ার আছে তাদেরই ব্যাংক। এটা তোমাকে আগে মাথায় রাখতে হবে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ক্ষেত্রে যাদের শেয়ার বেশি আছে তাদেরই ব্যাংক, এই ব্যাংকগুলো তাদের কথাই বলে। কারণ ওই যে বলছি যে একটু আগে আমরা বললাম শেয়ার হোল্ডার্স ভ্যালু ম্যাক্সিমাইজেশন অফ দ্য, এটা তো আমরা বললাম আর কি। তো এখানেও এটা কিন্তু বাইরে না আর কি। এরপরের ধাপে যাই, যে সত্যিকার অর্থে যদি ইকোনমিক ডেভেলপমেন্ট লাস্ট 20 মানে ইয়ের সময় আমি যদি বলি 1990 থেকে 2009 সাল পর্যন্ত কারো যদি রেগুলার একটা প্রোগ্রেস হয়ে থাকে, এদের হচ্ছে কাদের, ইন্ডিয়া এবং চায়না। ইন্ডিয়া চায়না কিন্তু কোনো কালে একদম প্রপার ফ্রি মার্কেট ইকোনমি প্র্যাকটিস করে না, কি চায়না তো এখনও করে না আর কি, ইন্ডিয়া রিসেন্টলি করে, কিন্তু ওই 90-এর দশকে পুরোটাই করে না আর কি। প্রথম ওই নরসিমা রাও বা মনমোহন সিংরা একটু একটু চিন্তা করছেন, কিন্তু ওইভাবে কিন্তু তারা একদম সব কিছু ওপেন করে দিয়েছে এরকম কখনোই হয় না। এখনও যে আছে আমি তাও বলবো না, বাট তারা তাদের মতো রেস্ট্রিকশনটা মানে ইম্পোজ করে রেখেছে। এখন আমি এই কথাগুলো কেন বলছি, যে পৃথিবীতে সবচেয়ে দরিদ্রের একটা মানে উর্বর উদাহরণ দেওয়ার জন্য আমরা আফ্রিকায় যাই আর কি, আফ্রিকা বলা হয়। তো আফ্রিকার ঘটনাটা কী হয়েছে, আফ্রিকা 1960 থেকে 80 সাল পর্যন্ত তারা 1-1.5% করে একটা প্রোগ্রেস করছিল আর কি, ঠিক আছে? বেশ ভালোই করছিল ওই সময়। সারা ওয়ার্ল্ডে এরকমই প্রোগ্রেস হয়েছে, এমন ওই যে আমাদের যেই সাউথ এশিয়া বলো বা ইস্ট এশিয়া, এগুলোতেও মানে মোটামুটি এরকমই প্রোগ্রেস ছিল, ওই 2-1টা কান্ট্রি বাদ দিয়ে আর কি। পরে এই যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক আসলো, এরা এসে এই যে আফ্রিকানদেরকে প্রিচিং করা শুরু করলো যে তোমরা মার্কেট ওপেন করে দাও, দের শুড বি নো ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি, তোমরা তোমাদের যার দরকার কিনে নাও, কোনো সাবসিডি দেওয়া যাবে না, কোনো ধরনের গভর্নমেন্ট এইড দেওয়া যাবে না, কোনো ধরনের প্রোটেকশন দেওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, তোমার মার্কেটে কেন ইকোনমি করে। তখন জিজ্ঞেস করছে যে কেন আমরা করবো, যদি দেখো না আমরা করি, আমরা তো এই জন্য উন্নত আর কি, ব্যাপারটা এরকম না। এরপরে ওরা মারা খাইছে, কীরকম মারা খাইছে আমি তোমাকে বলি আর কি। এই যে 80-র পর থেকে 2009 সাল পর্যন্ত এদের মানে ওই যে তুমি সাব সাহারান আফ্রিকার ইকোনমি যদি জিডিপি রেট দেখো মাইনাসে ছিল আর কি। এই রিসেন্টলি একটু একটু বাড়তেছে, কিন্তু দেখো তারা 60 থেকে 80 পর্যন্ত কিন্তু 1-1.5% করে ইমপ্রুভ করলো। যেই মাত্র তারা তোমার ওই যে আবার ওই ওদের বটিকা সেবন করা শুরু করছে, তখন থেকে মারা খাওয়া শুরু হয়ে গেছে। এখন তো যতদিনে বুঝছে যে আমরা মারা খাইছি, অতদিনে কিন্তু অনেক শেষ আর কি, ঠিক আছে? এখন তারা বুঝতে পারছে। এখন আমি এই যে এই কথাগুলো কষ্ট নিয়ে বললাম কেন, যে আমাদেরকে আজকে যারা প্রিচ করে, আমাদেরকে যারা শেখায় যে দ্যাট শুড বি দ্য ফ্রি মার্কেট ইকোনমি, দ্যাট শুড বি নো ট্যারিফ, নো বাউন্ডারি, নো ওয়াল, হ্যান তেন অমুক তমুক, এইটা তাদের যখন লাগবে তখন বলবে। আবার যখন মনে হয় যে আবার আমাদের দরকার ব্যারিয়ার প্রোটেকশন, তখন তাদের ইলেকশনের ফার্স্ট ম্যানিফেস্টো হবে যে ট্যারিফ, এবং ট্যারিফ নিয়েই তো ওরা পুরা পলিটিক্স চলবে। মনে হয় 4 বছরের রাজনীতি এই একটা জিনিস নিয়েই হবে আর কি। দ্যাটস হাউ দ্য হিস্ট্রি রিপিট ইটসেলফ। আমরা মনে করি যে হিস্ট্রি হয়তো 50 বছর আগে আছে, মানুষ তো ভুলেই গেছে। ভুলে গেলে মানুষ ভুলে যায়, আসলে মানুষ তো বলদ আর কি, ভুলে গেছে। কিন্তু হিস্ট্রি আবার এটা রিপিট করে ফেলে, তাদের প্রয়োজনীয় করে। এখন তুমি দেখবা যে ট্যারিফ ইজ এ ভেরি এসেনশিয়াল।
একটা প্রোটেকশন আমি বললাম। বাকি ট্যারিফের মতো অন্য যেসব সাবসিডি দেখো তোমাদের ইউএস এর এগ্রিকালচার কিন্তু হাই লেভেল অফ সাবসিডি দেয়। আর বাংলাদেশে যখনই কোনো লোন দিতে আসে তখন কিন্তু বলে যে এগ্রিকালচারে সাবসিডি দেওয়া যাবে না আরকি। আমি এটা তো দেখছি, আমি অনেকগুলো পেপারে এই জিনিসটা রেগুলারলি দেখি। সুতরাং আমার বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে হাজুন চ্যাংয়ের এই ব্যাপারে আমার কোনো মানে ক্রিটিসাইজম পাইনি যে পৃথিবীতে কোনো দেশ আসলেও যদি উন্নতি করে থাকে সে ফ্রি মার্কেট দিয়ে হয় নাই। যারা আজকে উন্নত তারা বিফোর ফ্রি মার্কেট তারা উন্নত হয়ে গিয়ে তারা চালু করছে যে দেয়ার শুড বি এ ফ্রি মার্কেট। আবার যারা গরিব কিন্তু ফ্রি মার্কেটের ওই তোমার টোটকা নিতে গেছে তারা মারা খাইছে আর কি। মারা খেয়ে এমন কাত হয়ে গেছে এরা দাঁড়াইতেই পারে না, এদের অবস্থা খুবই খারাপ আর কি। এবং আদৌ মানে 2-4 বছরের মধ্যে কোনো কিছু মানে পথ দেখবে কিনা আমার মনে হয় না আর কি। যাই হোক, আসলে তুমি তো এখন একটা রিচ কান্ট্রিতে কাজ করো, আমি এটা ডেভেলপিং বা গরিব দেশেই কাজ করি। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে এবং এই লজিকটা তো বলেছে যে মোস্ট পিপল ইন রিচ কান্ট্রিজ, তোমরা যারা ধনী দেশে থাকো তোমরা যে পেমেন্টটা পাও বা যে তোমরা যেই স্যালারি পাও এইটা তোমাদের আসলে তোমরা যা ডিজার্ভ করো তার চেয়ে অনেক বেশি আর কি। তো এটাই আমাদের লেখক বলার চেষ্টা করেছেন। দেখি তোমার এই ব্যাপারে অপিনিয়নটা কি এবং এক্সপ্লানেশনটা কি আমাদের একটু শোনাও। যে আর্গুমেন্টটা হচ্ছে অথর দিল যে মোস্ট পিপল ইন রিচ কান্ট্রিজ আর পেইড মোর দেন দে শুড বি, এটা যে ট্রু এটা বোঝা যায় জাস্ট আমার লাইফ দিয়ে। যে যে কাজটা করতাম আমি বাংলাদেশে, এটার জন্য আমি যা স্যালারি পাই, আমি ওটার সাথে এখনের যে স্যালারি পাই এটার সাথে আমি কম্পেয়ার করতে পারি না। ইটস লাইক 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 লিটারালি ফ্যাক্টর বলতে পারবা? হিউজ ফ্যাক্টর ডিফারেন্স না, ফ্যাক্টর বলতে পারবা? on a factor of 10 to 12 times. So, ও মাই গড, নো, so আই ক্যান্ট বিলিভ। ফ্রি মার্কেট ইকোনমির আর্গুমেন্টটা হচ্ছে, এখানকার আর্গুমেন্ট হচ্ছে যে যেহেতু আমি এখানে আসছি, এখানে আসার পর আমার প্রোডাক্টিভিটি অনেক হাই, আমি অনেক বেশি ডেলিভারি দিতে পারি, মিনিমাম 10 থেকে 15 গুণ ডেলিভারি দেই, দ্যাটস ওয়াই আমার স্যালারি বাংলাদেশের চেয়ে এখানে 10 to 15 টাইমস হায়ার। আদার আর্গুমেন্ট আছে যেটা হচ্ছে যে ধরেন এখানে থাকার খরচ বেশি, এখানে আমার বাচ্চার চাইল্ড কেয়ারের খরচ বেশি, এখানে কিছু মিনিমাম খরচ আছে যেটা হচ্ছে আপনাকে করতেই হবে, আপনি যেই সোশ্যাল স্ট্যাটাসেই থাকেন, আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স রাখতে হবে, আপনাকে রেন্ট ইন্স্যুরেন্স রাখতে হবে, রেন্ট পে করতে হবে হাইয়েস্ট, অনেক মানে এক্সরবিটেন্টলি হাই রেন্ট। In terms of savings, yes, I have more savings, but in terms of proportion, I have the same amount of savings that I had in Bangladesh. So the argument that in the true free market, equal work should yield equal pay, যে সে যেখানে জন্মগ্রহণ করুক কাজ যদি সেম হয়, ফ্রি মার্কেট মনে করে তাদের রেমুনারেশন সেম হওয়া উচিত। ওই আর্গুমেন্ট অনুযায়ী সেম কাজ বাংলাদেশে আর এখানে, একটা উবার ড্রাইভার বেশি ইনকাম করে বাংলাদেশের উবার ড্রাইভারের চেয়ে। এটার মানে কি এটা যে এখানকার উবার ড্রাইভাররা বেশি এক্সপার্ট? অ্যাবসলিউটলি রং। বাংলাদেশের উবার ড্রাইভাররা যে এক্সপার্ট, তারা যে রাস্তায় গাড়ি চালায়, তারা যে কন্ডিশনের গাড়ি চালায়, তারা যেইভাবে গাড়ি চালায়, তাদের যত কিছু মেনটেন করতে হয় গাড়ি চালানোর সময়, মানুষ, গরু, ছাগল, কুকুর, মানে সব সাইড থেকে রিক্সা গাড়ির সামনে আসবে, সে সব কিছু ম্যানেজ করবে। কোনো ট্রাফিক লাইট নাই, কোনো রুলস নাই, কোনো যদি আপনি বাইক রামে কোনো পাওয়ারফুল লোকের লাগাই দিছেন, পাওয়ারফুল লোকের মানে গাড়িতে অথবা পাওয়ারফুল লোকের শরীরেই গাড়ি কোনো ক্রমে লাগে গেছে, তাহলে তো শেষ, আপনার গাড়িও গেছে, আপনিও গেছেন। সো দ্যার ইজ নো সিস্টেম দেয়ার, বাট they work hard, the Uber drivers, but they're getting less. So this argument that the work should be equal to the effort that person is giving, এবং হচ্ছে ফ্রি মার্কেট এটা এনশিওর করে, absolutely that's not true, and this cannot be true. There is another chapter এই ব্যাপারটা নিয়েই হচ্ছে লেখক বলছে, সেই চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 14, যেখানে সে বলছে যে ইউএস ম্যানেজার্স আর ওভার প্রাইসড। সো দিস অ্যাকচুয়ালি ট্রু, যে কেন এখানকার মানুষরা একটু বেশি ইনকাম করে, স্পেসিফিক্যালি দিস ইজ ট্রু ফর ইউএস ম্যানেজার্স। আমি যদি আপনাকে প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিই এটার উপরে, যে এখন কারেন্টলি যেটা চলতেছে, আপনি যদি সিইও অফ বিওয়াইডি, কারেন্টলি দ্য লার্জেস্ট ইভি ম্যানুফ্যাকচারার ইন দ্য ওয়ার্ল্ড, আর যদি আপনি সিইও অফ টেসলা, ইলন মাস্কের রেমুনারেশনের কথা চিন্তা করেন, বিওয়াইডি যে মালিক, বিওয়াইডির যে সিইও,
সে এই বছরে এবং গত বছর টেসলার চেয়ে বেশি ডেলিভারি দিছে। কিন্তু আপনি যদি তার কম্পেনসেশন চিন্তা করেন, টেসলা হচ্ছে গত বছর তার ডেলিভারি 40% কমে গেছে, 40% রিডাকশন ইন ডেলিভারি। কারেন্টলি ইন টার্মস অফ ডেলিভারি, ইন টার্মস অফ রেভিনিউ, বিওয়াইডি হ্যাজ মোর রেভিনিউ, মোর পারফরমেন্স দেন টেসলা। কিন্তু যদি আপনি সিইওর স্যালারি চিন্তা করেন, ইলন মাস্কের স্যালারি হচ্ছে মানে 1000 টাইমস বেটার দ্যান দ্য সিইও অফ বিওয়াইডি। কারণ কি? সে কি বিওয়াইডির সিইও কি কাজ মানে ইলন মাস্কের চেয়ে ভালো করতেছে না? রেজাল্ট তো কথা বলতেছে যে সে তো বিওয়াইডি তো ভালো পারফর্ম করতেছে দেন টেসলা। কিন্তু তারপরেও ইলন মাস্কের স্যালারি এত বেশি কেন? ইট জাস্ট বিকজ সে ইউএসএ তে থাকে। সো ইয়োর স্যালারি, ইয়োর পারফরমেন্স, ইয়োর রেমুনারেশন ডিপেন্ডস অন হোয়ার ইউ আর বর্ন, not what you do. And that is absolutely against free market, and free market will never be able to solve this. This will always be there because immigration will always be there. There will always be restriction on free movement of labors. There will always be people like me or everyone will have hard time moving from one country to another. So all of these are orchestrated in a way that people or managers in the United States will get higher than the people in the rest of the world. So actually I'm criticizing myself যে আমি সেম কাজ করি কিন্তু আমি বেশি স্যালারি পাই, but that's true. This is this book about, even though you don't like it, it is going against my interest, but this is what is true, and this is what I like about this book. Thank you for asking that question, and thank you for this opportunity that I can explain these things so clearly with real practical example. আমার একটু অ্যাড করার আছে। আমি যদি ২ টা লাইনে ২ টা জিনিস অ্যাড করি। একটা হচ্ছে যে এই যে এত কিছু বললাম, এর মেইন কারণটা কি? এর মেইন কারণ হচ্ছে যে তোমার পৃথিবীতে সবচেয়ে জঘন্য আইন হচ্ছে তোমার ইমিগ্রেশন কন্ট্রোল। তারা কিন্তু এটা ইম্পোজ করে দেয়। আজকে তো তুমি যখনই আমেরিকা যাওয়ার সুযোগ পেয়েছো, তখনই তোমার স্যালারি হয়ে গেছে ১৪ গুণ। তোমার তো কোনো এফিসিয়েন্সি খুব বেশি চেঞ্জ আসছে আমার বলে মনে হয় না আরকি। হয়তোবা আসছে, হয়তোবা 1-2% কিন্তু স্যালারি হয়ে গেছে তোমার ১৪ গুণ। হুইচ ইস লাইক ভেরি এক্সাইটিং ফর ব্রেইন ড্রেন। এই যে পৃথিবীতে যে ব্রেইন ড্রেন, আমাদের এই গরিব দেশগুলোর রিসোর্সগুলা কি? রিসোর্সগুলো হচ্ছে যে কিছু তোমাদের মতো ব্রেইন ঠিক আছে? তোমাদের মতো ব্রিলিয়ান্ট ছেলেপেলে যারা এখন চলে যাচ্ছ আরকি। ঠিক আছে? ভাই আমার সাথে আমাকে এত বড় যে আমি ব্রেন ড্রেন হয়ে চলে আসছি। অবশ্যই। ইউ ডিড দ্যাট। ঠিক আছে। না, এটা নিয়ে সবচেয়ে মজার একটা বক্তব্য এই বইতে খুব কম জায়গায় বাংলাদেশের নাম এসছে। তার মধ্যে হচ্ছে তোমার এই চ্যাপ্টারে ৪৩ নম্বর পৃষ্ঠায়। এটা আমি আবার সেদিন মাঝখানে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে দিছিলাম। ওয়ারেন বাফেট বাংলাদেশের কথা বলছে। বাংলাদেশের সাথে আবার পেরুর কথা বলছে আরকি। তুমি এটা পড়ছো কিনা জানি না। সে বলতেছে যে ও যা আর্ন করছে তার মেইন কারণ হচ্ছে তার সোসাইটি। তার সোসাইটি তাকে এটা দিয়েছে। সে যদি বাংলাদেশে অথবা পেরুতে জন্মগ্রহণ করত, ঠিক আছে? এটা ওয়ারেন ওই বাফেটের আমাদের মতো পডকাস্ট করতে আরকি এখন। বুঝছেন? না, ঠিক আছে। অ্যান্ড যেটা হচ্ছে কি, সে যেটা বলছে যে পেরুতে ইউ উইল ফাইন্ড আউট যে তোমার তাহলে বোঝা যেত যে আমি আসলে কতটা ট্যালেন্ট আরকি। আমি যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতাম। ঠিক আছে? তাহলে ওয়ারেন বাফেটের ট্যালেন্টের ভ্যালু কতটুকু বোঝা যেত যে সত্যিকার অর্থে সে যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো আরকি। অর্থাৎ আ দেখা যেত যে ৩০ বছর পর আমি স্ট্রাগল করছি আরকি। লাইক আই এম স্ট্রাগলিং রাইট নাও। নো। আমি আচ্ছা ঠিক আছে। সে লাস্টে যেটা বলছে যে আই ওয়ার্ক ইন এ মার্কেট সিস্টেম, যার কারণে আমি এই রিওয়ার্ডটা পেয়েছি আরকি। তো এটা আসলে কিন্তু যতই আমরা হাসাহাসি করি বা আমাদের নিজেদের দুর্ভাগ্য নিয়ে হাসাহাসি করি, তার বাস্তবতাটা কিন্তু সঠিক যে সে একটা মার্কেট প্লেস পেয়েছে যেখানে সে কাজ করার সুযোগ পেয়েছে। বাট এটা কিভাবে সম্ভব হয়েছে? জাস্ট বিকজ অফ ড্রাকনিয়ান রিইনফোর্সমেন্ট অফ ডিফারেন্ট লেভেল অফ ইমিগ্রেশন লজ। এর বাইরে তুমি আরেকটা যদি সিইওদের বিষয়ে কথা বলি আরকি। সিইওদের ক্ষেত্রে যেমন আমেরিকাতে রিসেন্টলি, এটা তো আরও বেশি আগেও ছিল, এটা কিন্তু কোনোদিনই কম ছিল তা না। এই আমেরিকাতে কিন্তু সবসময় তোমার প্রাইভেট মার্কেট বুমিং ছিল, এবং এই প্রাইভেট বুমিং মার্কেটের বেশ কিছু সিইও সবসময় তারা গভর্নমেন্টে গিয়ে জয়েন করতো আরকি। বড় পদে। কেউ সেনেটর হইতো, কেউ ধরো তোমার ভাইস প্রেসিডেন্ট হইতো, কেউ তোমার মনে করো যে বিভিন্ন ডিপার্টমেন্টের হেড হইতো, মিনিস্টার হইতো আরকি। এখনও তো মিস্টার এলন মাস্কও কিন্তু তোমার একটা বড় ডিপার্টমেন্টের হেড। এরকম কিন্তু তারা গিয়ে
তারা যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডে আসতো, তাদের অলওয়েজ দে হ্যাড আ ভেরি স্ট্রং কানেকশন ইন দেয়ার ওন ইন্ডাস্ট্রি দে ফাউন্ডেড অর দে ওয়ার্কড ইন। পরে করতো কি, এই তাদের এই ফ্রি মার্কেট আইডিওলজিগুলো তারা গভর্নমেন্টালি প্রিচ করতো আর কি, যে থ্রু দ্য গভর্নমেন্ট তারা এটা প্রিচিংটা শুধু আমেরিকা করলে তো শুধু আমেরিকার লোকজনরা করে না, ওটা সারা দুনিয়াতে করে, বাংলাদেশেও করে, সবাইকে করে, সেটা এখনও করছে আর কি। এইটুকু হচ্ছে আমার টেক আউট ফ্রম মাই রিডিং অফ দিস চ্যাপ্টার। ভাই আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, কখন যে সময় চলে গেছে বুঝি নাই। আমাদের তো একটু এই এপিসোডটা আজকে শেষ করতে হবে। আমাদের আরেকটা এপিসোড হবে এই বইয়ের উপরেই, আর যে রেস্ট অফ দ্য পয়েন্টস আছে যেখানে আমি আর আপনি আজকে তো অনেক প্রশংসা করলাম এই বইটার। আমাদের নেক্সট এপিসোডে আমাদের কিছু পয়েন্ট আছে যেটা আমরা এগ্রি করি নাই, আমি করি নাই। সো আই উইল হাইলাইট দোজ পয়েন্টস, যে আমি আমার সাইড থেকে কোনো ফুট নোটস দিব, যে আমার কাছে মনে হয় যে লেখক এই জিনিসটা বুঝাইতে চাইছে বাট ইট কেম আউট রং অর সামথিং লাইক দ্যাট। সো আজকে আমাদেরকে শেষ করতে হবে ভাই। শেষ করার জন্য আপনি যদি কিছু বলতে চান। থ্যাংক ইউ, ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স। আর আমরা যা বলেছি মোটামুটি আমাদের মোটামুটি জানাশোনা থেকেই বলেছি। তারপরেও আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, আপনারা আমাদের কমেন্টের যে সেকশন থাকবে ওখানে, বা আমাদের ইমেল করে বা ফেসবুক মেসেঞ্জারে জানাবেন, আমরা যাতে এনলাইটেড হতে পারি। অ্যান্ড আপনারা অন্য এই রিলেটেড কোনো রিসোর্স থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। উই উইল অলসো শেয়ার উইথ অডিয়েন্স। দ্যাটস আই ক্যান শেয়ার উইথ মাই অডিয়েন্স হু উইল বি লিসনিং দিস পডকাস্ট। আর তোমাকে থ্যাংক ইউ, তুমি অনেক সুন্দর মানে আজকে আমাদেরকে অনেক কিছু জানালে আর কি। থ্যাংক ইউ শাকিল, আই রিয়েলি এনজয় দ্য শো। থ্যাংক ইউ সো মাচ, অ্যাপ্রিসিয়েট ইট। সেম গস ফর মি ভাই। আপনি খুবই চমৎকারভাবে আর্টিকুলেট করেন। আমি কখনোই পাবলিক স্পিকার ছিলাম না, বাট আমি শিখতেছি আপনার কাছ থেকে। ইটস রিয়েলি হ্যাজ বিন এ গ্রেট communication, and the way I'm talking to you, it's really, first of all, enlightening, insightful. So I hope whoever is listening to our podcast, they're also enjoying. And this is just a start. We'll read so many books. We'll have so much fun. So thank you all. আজকে আপনারা সবাই আমাদের সাথে ছিলেন। এই বই নিয়ে নেক্সট উইক আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ সবাইকে। বাই।